রিমঝিম ধারাতে চাই মন হারাতে, রিমঝিম ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। প্রেমের কাহিনী এখন তো মনে হচ্ছে যে ভাই আপনি তো বেস্ট টিচার হয়ে গেলেন। কোথায় তাই? আপনারা আমার ভোট বেশি 25টা করে। ভোট পেয়ে গেছে 25টা। ইয়ে এটা কোনো কথা? হাই ফাইভ দেন। হ্যাঁ, এটা কোনো কথা? হ্যাঁ, 17টা ভোট পাইছি আমি না? তারিখ ভাই মনে হয় 24টা। ইংলিশে তো দুই দিকে আছে না? ইয়েস আর্টস কমার্স দুই দিকে আছে, আমার তো আর দুই দিকে নাই বলো। তানভীর স্যার 16টা। ক্লাস শুরু হয়েছে। বাচ্চারা ক্লাসে আসো, শোনা বাবুরা। আপু ইংলিশ শুনার না, আমি ক্লাস করতে অনেক মজা লাগে বুঝছেন, অনেক মজা করি, এদের সাথে মজা করে ক্লাস করাই ছোট্ট বাবুদের মতো। আমার দিন নেই ইংলিশ মিডিয়ামে ক্লাস। আসেন না, আজকে আজকে দেখা করে যান ওদের সাথে একটু। ঠিক আছে, কতজন আছে ভাই? আমি ফ্লেভারটা আমাকে পেয়ারা পেয়ারা। হ্যালো 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 হ্যালো। আচ্ছা অন্ধকার লাগতেছে কি? আরে না, ফর্সা ফর্সা। আসছে পুরো ফাইন। হ্যাঁ জয়েন করতেছে। ইয়া বাদল ভাই ফোন করছে। এই হ্যালো বাচ্চারা, ছোট বাবুরা, এই ক্লাসে আসো সবাই। আজকে কিন্তু নতুন টপিক পড়াবো বুঝছো, 26 ব্যাচের বাচ্চারা, ছোট বাবুরা ক্লাসে চলে আসো। তোমাদের কিন্তু আর বেশি ক্লাস কিন্তু নাই বুঝছো, তোমাদের প্রোনাউন রেফারেন্স শেষ করলে আর 2টা টপিক বাকি আছে, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি কিন্তু কোর্সের জিনিসপত্র শেষ। আর প্যাসেজ আমাদের 23টা পড়ানো হয়েছে বুঝছো, এই 23টার বাইরে তোমার প্যাসেজ লাগবে না। আর যদি লাগে 1-2টা লাগে, তাহলে মাঝে মাঝে তোমাদের সাথে একটু সাক্ষাৎ করতে আসবো, চমক দিতে আসবো, একটু গল্প করতে আসবো, ঠিক আছে? ওকে, একটু জানাও ভাইয়াকে, ভাইয়া সাউন্ড ঠিকঠাক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা ভাইয়াকে? আর সব কিছু ঠিকঠাক থাকলে ভাইয়াকে একটু জানিয়ে দাও। হ্যাঁ, আমরা আজকে নতুন টপিক পড়ব, যেহেতু সবাই একসাথে পড়ব, এবং আমরা এমনভাবেই পড়ব যে আমরা প্রোনাউন রেফারেন্স এই টপিকটা থেকে যদি আমাদের প্রশ্ন আসে, আমরা যেন এটাকে সুন্দরভাবে শেষ করতে পারি। আমরা প্রোনাউন রেফারেন্স যেহেতু এই টপিকটা আমাদের জন্য নতুন একটু, অর্থাৎ এটা আমাদের বিগত 5-6 বছরে ছিল না, সর্বশেষ 19 সালে ছিল, তারপরে 20-এ তো পরীক্ষা হয়নি, 21, 22, 23, 24 পর্যন্ত গত 4 বছরে এটা পরীক্ষায় ছিল না, 25-এও ছিল না, ইভেন 26-এ নতুন করে যখন ফুল সিলেবাস করা হলো তখন আসছে। তাই যেহেতু এটা একটু নতুন টপিক, এটা আমরা খুব বেশি টপিক আসলে পাই না, এই জন্য এটা 2টা টপিকে রেখেছি। আমরা আজকে এক পর্বে ক্লাস করব, আগামী ক্লাস এক পর্ব করব, এই 2 পর্বের মাধ্যমে আমরা পুরো টপিকটাকে গুছিয়ে শেষ করব। ওকে, এবং আমরা এই টপিকের যতগুলো রুলস আছে সব কিছু, এবং এটার মধ্যে যে বিগত বছরের বোর্ড প্রশ্ন আছে, আমরা অ্যাটলিস্ট 10টার মতো বোর্ড প্রশ্ন আগামী ক্লাসে সলভ করব। সো বুঝতেই পারতেছো, আমরা এটার কনসেপ্ট, এটার সকল রুলস, এটার এক্সাম্পল এবং বিগত বছরের প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে এই টপিকে আমরা 5-এ 5 দেখালন 5 বাইছালন 5। কয়জন আসছে পুরো ফাইন? মানুষ কম আজকে, আজকে যে ক্লাস লেট করছি তো আজকে একটু দেরি হবে। ওকে, হ্যাঁ, সে তো 30+ লাইভে থাকে, কিন্তু আজকে আমি শুরুই করছি আধা ঘন্টা লেট করে, তারা হতাশ হয়ে চলে গিয়েছে। এই তাদেরকে ডেকে আনার অথবা তাদেরকে কল দেওয়ার কোনো সিস্টেম নাই যে তাদেরকে মেনশন দিলাম, অল ক্লিয়ার ভাইয়া, ওকে, যে তাদেরকে যদি একটু বলতে পারতাম যে তোমরা চলে আসো, তোমরা চলে আসো, তাদেরকে বলতাম যে যে ইয়ে আছে না, তোমরা বাংলা ছবিতে একটা না বিন বাজায়, যে বিন বাজাইলে সাপ কিভাবে পিছনে পিছনে চলে আসে, তা আমার কাছে বিন থাকতো, ক্লাসে ঢোকার আগে বিনটা বাজায় আসতাম, এদের একটা এদের একটা এই যে এরকম করে সাপ লাগিয়ে মণি লাগিয়ে বাজাইতাম, তোমরা এসে ক্লাসে এসে বসতা, এই তোমার মাথা ঘুরে ঘুরে সব দিক থেকে ফোন মোবাইল ফোন রেখে ক্লাসে এসে বসে যেতা। সো এটা দরকার ছিল, ঠিক আছে?
ভাই আপনি রংপুরে আসবেন? হ্যাঁ আমি রংপুরে আসবো, হ্যাঁ রংপুর দিনাজপুর সব জায়গায় আমাদের অফলাইন এক্সামে আসছি, তোমাদের সাথে দেখা হবে আমাদের অফলাইন, ঠিক আছে? ওকে চলো আমরা শুরু করছি। হ্যাঁ আমরা পর্ব হচ্ছে আজকে প্রোনাউন রেফারেন্স। ওকে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 8-এ আসবে তোমাদের ফুল সিলেবাসে 8 নং প্রশ্নে, আর মার্ক হচ্ছে 5টা প্রশ্ন থাকে, 5টা প্রবলেম থাকে, 5 মার্ক আমাদের প্রশ্নে আসে। ওকে আচ্ছা আমরা আগে একটু বেসিক আলোচনা করব যে প্রোনাউন রেফারেন্স ব্যাপারটা আসলে কি, বুঝতে পারছেন? প্রোনাউন রেফারেন্স ব্যাপারটা কি এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। চলো হ্যাঁ দেখো ভাইয়া তোমাদেরকে একটা সেন্টেন্স লিখে এটা বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ ধরো যে আমি বললাম সিম্পলি যে উই হ্যাভ যে দেয়ার ইজ আ কলেজ in our locality, okay, and there is a college in our locality and his name is, চিন্তা করো, his name is, আমি ধরলাম একটা কলেজের নাম, ধরো ভিকারুন্নেসানুন কলেজ বা নটরডেম কলেজ, ধর আমি ধরে নিলাম নটরডেম না, আমার এলাকার যে কলেজ আমি যেটা পড়াশোনা করছি DKMHC, ওকে ওকে প্রশ্নটা বোঝার চেষ্টা করো, তোমার আগে কাজ হইতেছে প্রশ্ন বুঝবা, কারণ যেহেতু একেবারেই নতুন একটা টপিক, এটা তোমাদের এইচএসসি সিলেবাসে ছিল না গত 5 বছরে, তাই আমরা এটার উপর একটা বিশ্লেষণমূলক একটা আলোচনা আমাদের দরকার আছে, ঠিক আছে? ওকে তাহলে আমরা একটু এই সেন্টেন্সটা দিয়ে খেয়াল করি তো, বলো বলছে যে দেয়ার ইজ আ কলেজ ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকার মধ্যে, আমাদের লোকালয়ে, আমাদের গ্রামে, আমাদের যেই লোকালয় আছে এখানে একটা স্কুল আছে, একটা কলেজ আছে, অ্যান্ড হিজ নেম ইজ DKMHC, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কলেজ, আমার কলেজ যেটা, হ্যাঁ দাউদকান্দি, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কলেজ, এই কলেজে আমি পড়াশোনা করছি। এখন দেখো এইখানে আমরা কি ছিল, আমার এলাকায় একটা কি আছে বলো তো, একটা কলেজ আছে, তাই তো, একটা কলেজ আছে, আর এইখানে ভাই কি বললাম দেখো তো, এইখানে আমি বলতেছি যে কলেজের যে প্রোনাউনটা নিলাম সেটা কি নিলাম, হিজ নেম, তাহলে কলেজের পজিটিভ কি কখনো হিজ হয়? দেখো তো এইখানে যে আমি যে প্রোনাউনটা যে রেফার করলাম, কাকে রেফার করেছি প্রোনাউনটা দিয়ে, কলেজ নাউনটাকে, দেখো কলেজটা কি একটা, কলেজটা কি ছিল, একটা নাউন, তাহলে এই কলেজ নাউনটাকে আমরা রেফার করেছি কি দিয়ে, হিজ দিয়ে। তাহলে আমাদের এখন এখানে বোঝার ব্যাপারটা হচ্ছে যে আমাদের কলেজ নাউনের জন্য কি আমরা কখনোই কোনোভাবেই কি হিজ পজিটিভটা বসাতে পারি? যদি উত্তর হয় হ্যাঁ তাহলে এখানে প্রোনাউন ঠিক আছে, যদি হয় না তাহলে বলতে হবে এখানে প্রোনাউনের রেফারেন্সটা ঠিক নাই, প্রোনাউন কার জন্য বসেছে, প্রোনাউন কাকে বোঝাচ্ছে সেটা স্পষ্ট না এবং এখানে ভুল রয়েছে। তাহলে দেখো এখানে যে কলেজ আছে, তাহলে কলেজ কি একটা ব্যক্তি? কখনোই। হিজ কার সাথে বলে বসে তো, হিজ বসে হচ্ছে ছেলে মানুষ, রাইট? হ্যাঁ হিজ বসে ছেলে মানুষকে বোঝাতে, এখন কলেজ তো কোনো ছেলে না, তাহলে এই যে কলেজ একটা নাউন এবং বস্তুবাচক জিনিস, এই জিনিসটাকে যে আমরা হিজ বলে বোঝাচ্ছি, এইখানে আসলে প্রোনাউনের ব্যবহারের ভুল রয়েছে, ব্যবহারের এক ধরনের বাহুল্যতা রয়েছে, এক ধরনের ত্রুটি রয়েছে। এই যে প্রোনাউনের ত্রুটিপূর্ণ ব্যবহার, এটার সঠিক ব্যবহার শেখাটাই হচ্ছে আমাদের প্রোনাউন রেফারেন্স। বোঝা গেল? তাহলে প্রোনাউন যেখানে যেখানে আছে সেগুলোর জন্য সঠিকভাবে বসাতে পারি, সেটাকে আমরা কি বলছি বলো তো, প্রোনাউন রেফারেন্স। ওকে তাহলে আমরা কি প্রশ্নটা ক্লিয়ার হইলাম? তাহলে কলেজের কি হবে না, কলেজের জন্য কখনোই হিজ হবে না, কি হবে, অ্যান্ড ইটস নেম ইজ DKMHC, কি হবে, কলেজ যেহেতু একটা বস্তু তাহলে কি হবে, এইটা না হয়ে উত্তর কি হবে, ইটস নেম, অ্যান্ড ইটস লিখতে কিন্তু অ্যাপোস্ট্রফিটা হবে না। ওকে আমরা কি এইটুকু জিনিস বুঝছি কিনা ভাইকে একটু জানাও। হ্যাঁ আমরা মূল কনসেপ্টটা বুঝলে আমরা রুলসে যেতে পারবো। ভাইকে একটু তোমরা কমেন্ট করে জানাবা যে তোমরা কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝেছো কিনা। আজকে আমার লেখাগুলো মনে একটু ছোট মনে হচ্ছে। আচ্ছা ভাইকে একটু জানাও, হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা, যে আমরা আসলে প্রোনাউন রেফারেন্স বলতে কি বোঝাইতে চাচ্ছি, কি পড়তে যাচ্ছি, এই ব্যাপারটা ক্লিয়ার কিনা। আজকে লেখাপড়া একটু ছোট, রাইট? হ্যাঁ একটু ছোট হচ্ছে, আমি একটু বড় করে লিখতে হবে,
সম্ভবত ক্যামেরাটা একটু দূর থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে আনোয়ার বলেছে ইটস, না ভাইয়া আনোয়ার ইটস হবে না, উত্তরটা এভাবে চিন্তা করবা। দেখো আমরা যখন ইটসের দুইটা অর্থ, আমরা যখন দেখছি যে ইটস অ্যাপোস্ট্রফি দেই, এটা মানে হয় হচ্ছে ইট ইজ, লিখে রাখো একটু সবাই, ইট ইজ। এটা কিন্তু কোনো পজিটিভ ফর্ম না, এটা অর্থ হচ্ছে ইহা হয়, ইহা হয়, বুঝছো? ইহা হয় অথবা ইহা হলো। আর যখন আমরা দিব যে ইটস অ্যাপোস্ট্রফি ছাড়া, তখন এটা অর্থ হচ্ছে ইহার, ইহার অথবা এটার, অথবা কি হবে বলো তো, এটার। বুঝছো সবাই? ক্লিয়ার? এই সবাই ক্লিয়ার হয়েছে কিনা ভাইকে জানো একটু। আনোয়ার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে ভাইয়া? আনোয়ার তোমাদের একটু রেসপন্স চাচ্ছি আমি, হ্যাঁ, কারণ আমি বুঝতে পারবো না, কারণ একটা নতুন টপিক পড়াচ্ছি তো, তোমরা আসলে কতটুকু বুঝতে পারতেছো বা কতটুকু তোমার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে, এই জিনিসটা ভাইয়া না জানি। তোমরা জানো আমার মনটা সবসময় তোমাদের জন্য কাঁদে, যে তোমরা যদি না বুঝো তাহলে আমার আসলে ওই ক্লাস নিয়ে আমার মনেরও শান্তি লাগে না, আমার আসলে ক্লাস নিয়ে ভালো লাগে না। সো তোমাদের রেসপন্সটা বেশ ইম্পর্টেন্ট, যে তোমরা আসলে বুঝতেছো কিনা, তোমরা এই পড়াটা ধরতে পারতেছো কিনা। আচ্ছা আচ্ছা ভাইয়া আরেকবার রিক্যাপ কর। আচ্ছা মাহবুব ভাইয়া আরেকবার বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এই যে রাফসান বলেছে ভাইয়া ইটস এবং ইটসের মধ্যে তফাৎটা কোথায়, যেটাতে অ্যাপোস্ট্রফি আছে যে নাই। দেখো ভাইয়া বলে দিছি, এই ইটস হচ্ছে একটা প্রোনাউন শুধু, এটা কোনো পজিটিভ না। তাহলে ইটস যখন অ্যাপোস্ট্রফি দেয় তাহলে কি বোঝায়, ইট ইজ, ইহা হয়, এটা হয়, এইটা হলো। আর যখন ইটস অ্যাপোস্ট্রফি ছাড়া দিচ্ছ তাহলে এটা বোঝা যাচ্ছে ইহার, এটার। ঠিক আছে? ওকে ভাই আরেকবার রিক্যাপ করেন। ঠিক আছে, চলো আমরা আরেকবার তোমাকে জিনিসটাকে, মাহবুব ভাইয়াকে বলছে, মাহবুব আমার খুবই রেগুলার একজন স্টুডেন্ট, ভাইয়া অবশ্যই তোমার কথাকে কেয়ার করি, তোমাদের না বুঝলে আমি 10 বার বুঝাইতে রাজি আছি, কিন্তু আমার একটাই কথা, তোমরা আমার এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছো কোর্স করতে, তোমরা 26 ব্যাচের স্টুডেন্ট, তোমাদের 25 ব্যাচ শেষ করেছি, তোমাদের কথা দিয়েছিলাম যে 26 ব্যাচেরও গ্রামার টপিক শেষ করাবো, 26 ব্যাচেরও প্যাসেজ শেষ করাবো, এবং দেখো তোমাদের নতুন সিলেবাসের 23টা প্যাসেজ আমাদের শেষ হয়েছে। ওয়েবসাইট ঘাটলি দেখতে পারবা, যারা রেগুলার ক্লাস করে তোমরা জানো। এবং ভাইয়া বলেছি যে 25 থেকে 26টা করাবো, সো আরও 2 থেকে 3টা প্যাসেজ ভাইয়া করাবো, যেন তোমাদের 25টা বা 26টা যেন কমপ্লিট হয়। এবং কথা দিচ্ছি ইনশাল্লাহ এর বাহিরে তোমার পরীক্ষায় প্রশ্ন হবে না। আর গ্রামার এটা আমাদের 3টা বাকি আছে, সো সব কিছু মিলে আমাদের হয়তো যে আগামী 7 দিন বা 8 দিন আছে আমাদের, এর মধ্যে আমরা টানা ক্লাস নিয়ে শেষ করে দিব, যেন তোমরা এই মাসের মধ্যে শেষ করে তোমাদের পুরো জিনিসটা গুছাই ফেলতে পারো, এবং আগামী মাসের প্রথম সপ্তাহে থেকে যেন আমরা ফাইনাল মডেল টেস্ট তোমাদের নিতে পারি। ঠিক আছে? 26 ব্যাচের নতুন টপিকগুলো প্রথমে পরীক্ষা দিতে যাচ্ছিল, সো আমরা ফাইনাল মডেল টেস্ট আকারে 26 ব্যাচের নতুন বইয়ের আকারে প্রশ্নগুলো নিব। সো তোমাদের কথাকে আমি খুবই ভ্যালু করি, যে তোমরা আমার উপর বিশ্বাস রেখেছো, তোমরা ভাইয়ের উপর আস্থা রেখেছো, সেই আস্থাকে আমি ভঙ্গ হতে দিব না। আচ্ছা চলো ভাইয়া তোমাদেরকে আরেকবার একটু ক্লিয়ার করে দেখো, প্রোনাউন রেফারেন্স মানে বোঝায় হচ্ছে প্রোনাউনের সঠিক ব্যবহার অথবা প্রোনাউনকে স্পষ্ট করে দেওয়া। আরেকবার ভাইয়া বলি, হ্যাঁ বলো তো, প্রোনাউন রেফারেন্স মানে আমরা এক কথায় যদি বলি, কি বলছি, প্রোনাউন রেফারেন্স মানে কি, প্রোনাউন রেফারেন্সকে আমরা 2টা শব্দ দিয়ে লিখবো। একটা হচ্ছে সঠিক প্রোনাউনের ব্যবহার, সঠিক প্রোনাউন এর ব্যবহার, সবাই একটু লিখে ফেলো। অর্থাৎ এই যে ভুল প্রোনাউনটা ইউজ করলাম, এটা কেটে সঠিকটা ব্যবহার করার নাম হচ্ছে প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্সে আরেকটা কাজ করে, 2টা কাজ কি, একটা হচ্ছে ভুল প্রোনাউনকে কেটে সঠিক প্রোনাউন বসায়, 2 নাম্বার হচ্ছে কি করে বলো তো, 2 নাম্বার কাজ হচ্ছে অস্পষ্ট প্রোনাউনের জায়গায় নাউন বসায়। সবাই একটু লিখে ফেলো, অস্পষ্ট, অস্পষ্ট, স্পষ্ট প্রোনাউনের জায়গায়, প্রোনাউনের স্থানে নাউন বসে। ঠিক আছে? তাহলে বলতো প্রোনাউন রেফারেন্স কয় ধরনের কাজ করে ভাইয়ারা? 2 ধরনের। জাস্ট মাথায় রাখো, প্রোনাউন রেফারেন্স আমাদের 2টা ধরনের কাজ করে। একটা হচ্ছে বাক্যের মধ্যে যদি সঠিক প্রোনাউনটা না বসিয়ে ভুলটা বসাই, হিজের জায়গায় হার, হারের জায়গায় হিজ, ইটের জায়গায় দে, এর জায়গায় মি, ওয়ানের জায়গায় ইট, এরকম ভুল প্রোনাউনকে সঠিকভাবে লেখাটা একটা প্রোনাউন রেফারেন্স।
দ্বিতীয় হলো প্রোনাউন রেফারেন্সের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে যদি এমন হয় যে বাক্যের মধ্যে প্রোনাউন দেওয়া হয়েছে কিন্তু প্রোনাউনটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না, এটা কি প্রথম ব্যক্তিকে বুঝাইছে না দ্বিতীয় ব্যক্তিকে, এটা কি ব্যক্তিকে বোঝালো না কি বস্তুকে বুঝাইলো, এরকম যদি অস্পষ্ট হয়, অ্যাম্বিগিউয়াস হয়, আনক্লিয়ার হয়, তাহলে এই ধরনের প্রোনাউনকে সঠিক করার জন্য স্পষ্ট করে নাউনটা বসায় দেওয়াকে বলা হচ্ছে প্রোনাউন রেফারেন্স। আমরা এই আলোচনাগুলো রুলস ভিত্তিক টাইপ ভিত্তিক আমরা একে একে দেখব। চলো আমরা একটু রুলসগুলো নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আমরা কতগুলো ব্যাপারে খেয়াল রাখলে প্রোনাউন রেফারেন্স আমরা প্রপারলি করতে পারবো। 1 নাম্বার নিয়মে আসো। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে বসো, একদম সহজ একটা কনসেপ্ট ভাইয়া সুন্দরভাবে বুঝাই দিব এবং প্রত্যেকটা কনসেপ্টে বিগত বছরের প্রশ্ন আছে, তোমার একদমই কঠিন লাগবে না। হ্যাঁ, জাস্ট একটু মনোযোগ দিয়ে ভাইয়াকে 1 ঘন্টা টাইম দাও, 1 ঘন্টায় পুরো ক্লিয়ার করে দিব। দেখো কি বলছে খেয়াল করো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে প্রোনাউনও সিঙ্গুলার হবে, সহজ কথা। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের প্রোনাউন কি হবে? সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে প্রোনাউনটাও প্লুরাল হবে। এটা কি আজকের কথা না, অনেক আগে থেকে পড়ে আসছি আমরা। হ্যাঁ, আমি যদি বলি ফারহান ইজ আ গুড স্টুডেন্ট, দেখো সিম্পলি চিন্তা করো, আমি বললাম যে ফারহান ইজ আ গুড স্টুডেন্ট। হ্যাঁ, হি ইজ ভেরি অ্যাটেন্টিভ। বললাম যে ফারহান ইজ মাই ফ্রেন্ড, খেয়াল করো, ফারহান ইজ মাই ফ্রেন্ড। ওকে, ফারহান আমার বন্ধু, সে খুব মনোযোগী ছাত্র। তাহলে এখন দেখো ফারহানের জন্য যদি ভাই লিখি যে দে আর মাই, দে আর মাই, না দে আর ভেরি অ্যাটেন্টিভ, দে আর ভেরি আচ্ছা। এখন দেখো এই যে বাক্যটা আমি দে আর দিলাম, এটা কি সঠিক মনে হচ্ছে? দেখো কিভাবে আমরা উত্তরটা খুঁজে বের করি। এখানে প্রশ্নে বলা হয়েছে কি, দেখো তো প্রশ্নে বলা হয়েছে যে, সবাই একটু এই জায়গাটা বোঝার চেষ্টা করো, তাহলে তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এইখানে কি বলছে ফারহান, তাহলে ফারহান কয়জন মানুষ? ফারহান সিঙ্গুলার, রাইট? তাহলে সিঙ্গুলারের সাথে কখনো দে হয়? সিঙ্গুলারের প্রোনাউন কখনো দে হয়? হয় না। তাহলে এই জায়গায় প্রোনাউনটা কি হয়েছে? ভুল ব্যবহার হয়েছে। আমরা জানি 2 ধরনের ব্যবহার, প্রোনাউন ভুল হলে সেটাকে সঠিক করো প্রোনাউন রেফারেন্স, আবার প্রোনাউন বসাইছে ঠিকই কিন্তু এটা কাকে বোঝাচ্ছে, কোন ব্যক্তিকে এটা ইন্ডিকেট করতেছে এটা বোঝা যাচ্ছে না, সেই জায়গায় স্পষ্ট করে দেওয়া প্রোনাউন রেফারেন্স। তাহলে এই যে ফারহান একজন মাত্র মানুষ, তাহলে ফারহানের সাথে কি দে আর হওয়া সঠিক না, তাহলে কি হবে? হি ইজ। কি হওয়া উচিত ছিল? হি ইজ ভেরি অ্যাটেন্টিভ। এই যে দেখো ভাইয়া কি করলাম, প্রোনাউনটা এখানে ভুল দেওয়া আছে কারণ ফারহানের সাথে দে যায় না, সেই জায়গায় যে আমি দে কে কেটে হি দিলাম, এটাই হলো আমাদের প্রোনাউন রেফারেন্স। বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নটা একটু সবাই বুঝে বুঝে সলভ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু পারতেছি। দেখো প্রশ্ন কি বলেছে, দেখো উইমেন আর নাও এ ডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান ইন দ্য সোসাইটি। বলেছে নারীরা, নারীরা দেখো প্লুরাল কিন্তু, হ্যাঁ নারীরা, নারীরা আর নাও এ ডেজ বর্তমানে অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান ইন সোসাইটি। তাহলে নারীরা পুরুষরা যেমনটা সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ, নারীরাও গুরুত্বপূর্ণ। তাহলে নারীরা কয়জন? একের বেশি, উই ম্যান যখন থাকবে নারীরা। শি কনস্টিটিউটস নিয়ারলি হাফ অফ দ্য টোটাল পপুলেশন। তাহলে এই নারীটা, তাহলে শি কয়জনকে বোঝায় বলো? এখানে সাবজেক্টে দেওয়া আছে হচ্ছে প্লুরাল, এখানে প্রোনাউন দিয়েছে সিঙ্গুলার, তাহলে কি মিললো? মিললো না। তাহলে এইটা ইনকারেক্ট। তাহলে আমরা কারেক্ট করে কি দিব একটু তোমরা কমেন্ট উত্তর জানাও ভাইকে। হ্যাঁ, যেটুকু বুঝেছো দেখে পারো কিনা এই প্রশ্নের উত্তর ভাইকে একটু জানাও, দেখি তোমরা বুঝেছো কিনা প্রশ্নটা আমরা যা পড়াতে চাচ্ছি। দে, এই তো রাফসান বলেছে দেই হবে, মাহবুব বলেছে দেই, দে হবে, গুড। নতুন বইয়ের 20টা শেষ হয়েছে, নতুন বই 20টা না, নতুন বইয়ের মোট 23টা প্যাসেজ শেষ হয়েছে। তোমরা একটু ওয়েবসাইটে সার্চ করো তাহলে পাবা, ওয়েবসাইটের মধ্যে সকল ক্লাস আছে, কারণ ফেসবুকে পাবা না। কারণ কি, ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী 60 দিনের বেশি কোনো লাইভ থাকতে পারবে না। এই জন্য আমাদের মূল ফোকাস হবে ওয়েবসাইট। সবাই ওয়েবসাইট খুঁজে দেখো এবং নতুন বইটা নিজে একটু হাতে নাও, তাহলে মিলাইতে পারবা যে উত্তর ঠিক আছে কিনা। হ্যাঁ, ভাইয়া যা বলেছে তা সঠিক কিনা। ওকে, তাহলে কি হচ্ছে ভাইয়া বলো তো? তাহলে হচ্ছে দেই হবে, রাইট? কারণ উইমেন কি এখন একের বেশি, তাহলে কি উত্তর হবে? কি উত্তর হবে দেই।
এখন দের সাথে কি কনস্টিটিউটস হবে না, কারণ সিঙ্গুলারের সাথে ভার্বের এস বাই এস হয়, প্লুরাল থার্ড পারসন প্লুরালের সাথে এস বাই এস হয় না, দেখুন কেটে দিছি। তাহলে দে কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ ইটস টোটাল পপুলেশন। তাহলে ইটস মানে কি, ইটস মানে বাংলাদেশের। তাহলে বাংলাদেশ তো সিম্পল একটা দেশ, একটা সমাজ সিঙ্গুলার, তাহলে সমাজেরটা কিন্তু ঠিক আছে। তাহলে সমাজ সিঙ্গুলার, ইটস ঠিক আছে, কিন্তু নারীরা তো একজন না, তাহলে কি হবে, উই ম্যানের জন্য দে হবে। ওকে, তাহলে আমরা একটা রুল কিন্তু শিখে ফেললাম যে যদি আমাদের সাবজেক্টটা যদি বা নাউনটা যদি আমাদের সিঙ্গুলার হয় তাহলে তার প্রোনাউনটাও সিঙ্গুলার হবে, নাউনটা যদি প্লুরালে থাকে তাহলে তার যে প্রোনাউনটা আছে সেটাও প্লুরালেই হবে। ওকে, তারপর আসো ইদার অর নিদার নর, অথবা অর দ্বারা যদি সিঙ্গুলার নাউন অথবা প্রোনাউন যুক্ত হয় তাহলে প্রোনাউনটি সিঙ্গুলার হবে, কিন্তু যদি একটি সিঙ্গুলার ও অপরটা প্লুরাল হয় তাহলে প্রোনাউনটিও প্লুরাল হবে। এই টাইপগুলো প্রশ্ন খুব বেশি আসে না ভাই, তোমাদের ক্লিয়ার করছি, খেয়াল করো। ইদার রহিম অর হিজ ব্রাদার, খেয়াল করো ইদার অরের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর নিয়ম কোনটা জানো? ইদার অরের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর নিয়ম হচ্ছে ইদার, ইদার পর কি থাকে বলতো, প্লাস সাবজেক্ট ওয়ান প্লাস অর প্লাস সাবজেক্ট টু। এই প্যাটার্নটা সবাই একটু লিখে রাখো, ভাইয়া তোমাদেরকে সহজে বুঝাইতেছি, নিয়মের চেয়েও সহজ করে। আবার নিদারের ক্ষেত্রে খেয়াল রাখো, নিদার প্লাস সাবজেক্ট ওয়ান প্লাস নর প্লাস সাবজেক্ট টু। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এর পরে যদি প্রোনাউনটা আসে তাহলে সেই প্রোনাউন কার অনুযায়ী বসবে? এখানে আমরা দেখতেছি ইদারের পরে একটা সাবজেক্ট, অরের পরে একটা সাবজেক্ট, আবার নিদারের পরে একটা সাবজেক্ট, নরের পরে একটা সাবজেক্ট, আমরা সারা বছর পড়ে আসছি। তো প্রশ্ন হচ্ছে এগুলোর ক্ষেত্রে আমরা কোন সাবজেক্টটা ধরে আমরা প্রোনাউন বসাবো? সহজ কনসেপ্টটা তোমাদেরকে ভাই বলে দিচ্ছি। দেখো, এগুলোর পরে যদি আমাদের প্রোনাউন আসে, সবাই মনোযোগ দাও, এগুলোর পরে যদি আমাদের কোনো প্রোনাউন আসে অথবা পজেসিভ আসে, যে কোনো প্রোনাউনের রূপ আসে, তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন বসাবা। সবাই ভাইয়ের সাথে বলো তো কোন সাবজেক্ট অনুযায়ী বসাবা? সেকেন্ড, এই যে এইটা অনুযায়ী বসবে এবং এই যে সাবজেক্ট টু অনুসারে বসবে। সবাই ভাইকে একটু বলো তো ভাইয়ারা আমরা কি ক্লিয়ার হইলাম কিনা? ইদার অর, নিদার নর, অথবা শুধু অর, এ সকল ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে, দ্বিতীয় নাউনটা অনুসারে, দ্বিতীয় ব্যক্তিটা অনুসারে, দ্বিতীয় বস্তুটা অনুসারে আমাদের প্রোনাউনটা বসবে। তাহলে প্রথমটা কি আছে সেটা আমার জানার বিষয় না, আমার যদি দ্বিতীয়টা যদি সিঙ্গুলার হয় তাহলে প্রোনাউনটা সিঙ্গুলার হবে, দ্বিতীয়টা যদি প্লুরাল হয় তাহলে দ্বিতীয় মানে প্রোনাউনটা প্লুরাল হবে। বুঝছি কিনা ভাইকে জাস্ট একটু বলো ইয়েস অর নো। সহজ কথায় ভাই তোমাকে বোঝাচ্ছি। দেখো, আমি এগুলা আগে অনেক পড়িয়েছি ছোটবেলা একটা সময়, হ্যাঁ আমি 18 সাল 19 সালে পড়িয়েছি, বাট এখন মাঝখানে দিয়ে অনেক বছর পড়াই নেই, কিন্তু বেশ সহজ কনসেপ্ট, আর্টিকেল সহজ কনসেপ্ট, প্রোনাউন রেফারেন্স সহজ কনসেপ্ট এবং 5-এ 5 পাওয়ার মতো, ঠিক আছে? এবং তোমাদের চেঞ্জিং সেন্টেন্স আছে, তোমরা এসএসসিতে পড়ে আসছো। সো এই ব্যাপারগুলো খুব কঠিন জিনিসটা, জাস্ট মনোযোগ ধরে রাখলে হয়ে যাবে। আরেকবার ভাই বলছি, আরেকবার ক্লিয়ার হও, হ্যাঁ আরেকবার ক্লিয়ার হও। ইদার অর, নিদার নর, অথবা শুধু অর, এগুলো দুইটা সাবজেক্টে কানেক্ট করে। তাহলে ভাইয়া প্রশ্ন হচ্ছে আমরা কোন সাবজেক্টটা অনুসারে পরবর্তী প্রোনাউন অথবা পজিটিভটা বসাবো? উত্তর হচ্ছে দ্বিতীয় সাবজেক্টটা। এই বাক্যে মূল সাবজেক্ট, হ্যাঁ এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের অরের আগেরটা হচ্ছে আলাদা একটা বাক্যাংশ, অরের পরেরটা আলাদা বাক্যাংশ, তাহলে এই পরেরটা অনুসারে হবে, নরের পরেরটা অনুসারে হবে। তাহলে এখন তো আমাদের জন্য কনসেপ্ট ক্লিয়ার। এবার ভাইয়ের এখানে ভাইয়ের সাথে সলভ করবো। ইদার রহিম, তাহলে রহিম কিসে আছে বলতো? সিঙ্গুলার, রাইট? অর হিজ ব্রাদার, তাহলে ব্রাদার কয়জন? একজন, এটাও কিসে আছে? সিঙ্গুলার। তাহলে আমরা মূল সাবজেক্ট কোনটা বলতো? মূল সাবজেক্ট অরের পরেরটা, তাহলে অরের পরে কি আছে? ব্রাদার, একজন মাত্র ভাই, রাইট? তাহলে বলেছে ইদার রহিম অর হিজ ব্রাদার উইল বি পানিশড ফর দেয়ার গিল্ট। তাহলে এইখানে দেখো যে পজিটিভটা আছে সে কার অনুযায়ী বসবে বলতো? এই যে দ্বিতীয় সাবজেক্ট আছে না আমাদের, দ্বিতীয় সাবজেক্ট অনুসারে। তাহলে দ্বিতীয় সাবজেক্ট কি আছে? একজন ছেলে মানুষ, সিঙ্গুলার। সিঙ্গুলারের জন্য কখন দে দে হয়? দে কোত্থেকে আসে বলতো? দে এর পজিটিভ কি? দে। দে এর পজিটিভ হচ্ছে কি বলতো ভাইয়েরা? দে এর পজিটিভ হচ্ছে দেয়ার।
হি এর পজিটিভ কি, ছেলে মানুষের প্রোনাউন কি হয়, হি। তাহলে হি এর পজিটিভ কি হবে, হিজ হবে। যদি মেয়ে হতো তাহলে আমরা কি নিতাম, আমরা নিতাম হচ্ছে শি এর জন্য হার। বুঝছি আমরা ভাইয়ারা, বলো তো ভাইকে। দে যদি হয় একের বেশি মানুষ তাহলে কি হবে, দেয়ার। হি যদি হয় ছেলে মানুষ তাহলে কি হবে, হি এর পজিটিভ কি, হিজ। শি যদি হয় তাহলে শি এর পজিটিভ হবে হচ্ছে হার। শেষ খেলা। তাহলে এখানে একজন মাত্র ছেলে মানুষ, তার জন্য কি দেয়ার লেখাটা কোনোভাবেই সমীচীন হয়, কোনোভাবে কি সঠিক উত্তর হতে পারে, কখনোই পারে না। তাহলে কি হবে, ব্রাদার যেহেতু একজন মানুষ তাহলে কি হবে, হিজ গিল্ট। উত্তর কি হবে আমাদের, হিজ গিল্ট। তাহলে কি পাচ্ছি, ইদার রহিম অর হিজ ব্রাদার উইল বি পানিশড ফর হিজ গিল্ট। খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসার মতো একটা প্রশ্ন, বুঝছো। হিজ, জি বুঝছি ভাইয়া। এই যে আমাদেরকে মুস্তাকিম মেশকাতুম জান্নাত বলেছে, জি ভাই বুঝছি। মাসুম বিল্লাহ সাদি আমাদের রেগুলার স্টুডেন্ট, হিজ হবে, রাইট। এই তো গুড। প্রিয়াঙ্কা সরকার বলেছে হিজ, ফাইন। এই তো ভালো পারফর্ম করতেছো তোমরা। চলো তাহলে আমরা টাইপ 2 পারলাম। আমরা টাইপ 3-এ একটু আসি। হ্যাঁ, খুবই ইজি কনসেপ্ট, প্রোনাউন রেফারেন্স ব্যাপারটাই সহজ। দেখো আমার কি বলেছে, আমরা একটু খেয়াল করি, কনসেপ্টটা জাস্ট ধরার চেষ্টা করো। বলেছে যে প্রোনাউন লেখার সময় লিঙ্গগত সামঞ্জস্য বজায় রাখতে হবে। অর্থাৎ ছেলে মানুষ হলে ছেলে মানুষ অনুযায়ী প্রোনাউন বসাবো, মেয়ে মানুষ হলে মেয়ে মানুষ অনুযায়ী প্রোনাউন বসাবো। এখন ধরো বললো ফারহান, ফারহানের জন্য কি ছেলে মানুষ, তাহলে কি হবে, হিজ হবে, হার তো কখনো হবে না। আবার বলো যে সালমা, সালমা তো মেয়ে মানুষ, তার জন্য হার হবে, তার জন্য হিজ কিন্তু হবে না। তাহলে আমরা জানি কি বলতো, আমরা জানি হচ্ছে মেল যদি হয়, মেল বা বয় যদি হয়, তাহলে বয়ের প্রোনাউন কি নিব আমরা, হি অথবা হিম, অথবা কি নিব বলতো, হিজ। আর যদি গার্ল হয় বা ফিমেল যদি হয় তাহলে কি হবে বলতো, তাহলে উত্তর হবে কি, মেয়ে মানুষের জন্য আমরা কি নিব, সাবজেক্টের জায়গায় হলে হচ্ছে শি, অবজেক্টের জায়গায় হলে হচ্ছে হার, এবং আমরা জানি শি এর আবার পজিটিভটাও কি আছে বলতো ভাইয়েরা, হার। ওকে, তাহলে ভাইয়েরা একটু বুঝছি যে আমাদের সাবজেক্ট যদি পুরুষবাচক হয় বা ম্যাসকুলিন জেন্ডার হয় তাহলে পুরুষবাচক প্রোনাউন নিব, আর সাবজেক্ট যদি ফেমিনিন জেন্ডার হয়, যদি সেটা স্ত্রীবাচক শব্দ হয় তাহলে স্ত্রীবাচক প্রোনাউনটাই আমাদেরকে নিতে হবে। ছেলে হলে মেয়ে বা জাতীয় নিতে পারবো না, আবার মেয়ে যদি সাবজেক্ট থাকে তাহলে ছেলে জাতীয় প্রোনাউন নেওয়া যাবে না। শেষ, সহজ কথা, তাই না? আচ্ছা, সালাম ইজ ইন ক্লাস 5, সালাম 5ম শ্রেণীতে পড়ে। ওয়ার এজ হার সিস্টার, তাহলে সালামটা কি বলতো ভাইয়েরা, এই যে সালাম কি একটা বয় না, সালাম কি অবশ্যই সে একটা বয়, একটা ছেলে মানুষ, হ্যাঁ সুপুরুষ মানুষে, সেখানে মেয়ে হতে যাবে। তাহলে সালাম ইজ ইন ক্লাস 5, সালাম 5ম শ্রেণীতে পড়ে। ওয়ার এজ অন্যদিকে হার সিস্টার সালমা রিডস ইন ক্লাস 3, তার বোন সালমা পড়ে 3-তে। তাহলে এই যে এখানে আমি বসাইলাম হার, এই হারটা কার জন্য বসাইছি বলতো বাচ্চারা, এটা বসাইছি কার জন্য, আমরা এই যে সালামের জন্য, সালামের পজিটিভ। তাহলে সালাম যদি হয় ছেলে তাহলে সালামের পজিটিভ কিভাবে হার হয় বলতো, হয় এটাকে মানায়, এটাকে মানা যায় বলতো, এটাকে মানা যায়, মানা যায় না। তাহলে একটা ছেলে মানুষকে এভাবে টান দিয়ে মেয়ে মানুষ বানাই দেওয়াটা এটা একটা সভ্য সমাজের কাজ না। সভ্য সমাজের কাজ হচ্ছে ছেলেকে ছেলের মতো রাখতে হবে, পুরুষ থাকতে হবে। তাহলে সালাম ইজ ইন ক্লাস 5, ওয়ার এজ হিজ সিস্টার, ওয়ার এজ হিজ সিস্টার সালমা রিডস ইন ক্লাস 3। দেখো এটা রাজশাহী বোর্ডে 2019-এ আসা একটা প্রশ্ন, একদম বোর্ডে আসা প্রশ্ন, আমরা প্রশ্ন সলভ করে ফেলতে পারতেছি ক্লাসের মধ্যে, ঠিক আছে। হিজ হবে ভাইয়া, হিজ হবে, গুড। এই যে আমাদেরকে সাদি বলেছে হিজ হবে, আনোয়ার বলেছে হিজ হবে, প্রিয়াঙ্কা বলেছে হিজ হবে, রাফসান বলেছে হিজ হবে, সাবিকুর বলেছে হিজ হবে, সেরাজুল ইসলাম বলেছে হিজ, গুড। তোমরা খুবই খুবই সুন্দর পারতেছো। তাহলে আমরা টাইপ 5-এ চলে যাই। ওকে, টাইপ 5 কি, আমরা এটাকে একটু খেয়াল করি। চলো কি বলেছে দেখো, পার্সোনাল প্রোনাউনের পজিটিভ কোনটা, আমরা পজিটিভটা লিস্ট করে দিব এখন, এবং অবজেক্টিভ ফর্ম সর্বদা সাবজেক্ট অনুযায়ী হবে। অর্থাৎ কি বলেছে, পার্সোনাল প্রোনাউন কি, আই, উই, ইউ, হি, শি, দে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউনের পজিটিভ
এবং অবজেক্টিভ ফর্ম সর্বদা সাবজেক্টটা অনুযায়ী হবে, সাবজেক্ট অনুযায়ী হবে। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে পজিটিভ এবং অবজেক্টিভ প্রোনাউনও সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে পজিটিভ এবং অবজেক্টিভটাও প্লুরাল হবে। এই রুলগুলো তোমরা একটু পড়বা, হ্যাঁ সাধারণত মাথায় রাখবা। একটু উপন্যাস লিখে দিয়েছি, সাহিত্যের ভাষায় লিখেছি, পড়তে যেন মনে লাগে, পড়তে যেন হৃদয়ে গিয়ে একটু তোমার ছোঁয়া লাগে। বাট আমি তোমাকে বোঝাচ্ছি আমি নিজের ভাষায়। একটা প্রশ্ন দেখো, ঢাকা বোর্ডে, চট্টগ্রাম কুমিল্লা বোর্ডে 17 সালে এসেছে, দিনাজপুর বোর্ডে আবার এটা 16 সালে এসেছে। আবার দেখো এই কাছাকাছি প্রশ্ন আবার আমাদের যশোর বোর্ডে, এই রুল থেকে যশোর বোর্ডে 17 সালে প্রশ্ন এসেছে। দেখো, সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, অর্থাৎ দিস লিমিটস হিজ ভিশন। আচ্ছা বলেছে কিছু কিছু মানুষ ট্রাভেলিং বা ভ্রমণ করার ক্ষেত্রে একেবারে উদাসীন, তারা ভ্রমণ করতে চায় না। তারা কোথাও গেলে মনে করে টাকা খরচ হচ্ছে, এটা যে তার দূরদৃষ্টি বাড়াচ্ছে, তার যে মেধা বাড়াচ্ছে, তার যে জ্ঞান বাড়াচ্ছে, এটার দিকে সে খেয়াল করতেছে না। বলছে সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, তাহলে কিসের প্রতি তারা এত উদাসীন? ভ্রমণের প্রতি। দিস লিমিটস হিজ ভিশন। আচ্ছা বলেছে কি দেখো তো, দিস, তাহলে দিসটা কোনটা বলো তো? এই যে ট্রাভেলিংটা, রাইট? ট্রাভেলিং, সরি অ্যাভার্শনটা, ওকে, অ্যাভার্শন, তার যে উদাসীনতা। তাহলে এই যে উদাসীনতা লিমিটস হিজ ভিশন, তার যে দৃষ্টি, তার যে অন্তর্দৃষ্টি, তার যেই জানার যেই মাধুর্য, জানার যে কিউরিওসিটি, এটা কমিয়ে দেয়, এটা সীমাবদ্ধ করে যায়। আর প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমার এখানে সাবজেক্ট কি ছিল বলতো? সাম পিপল, রাইট? বলতো কি? সাম পিপল। তাহলে আমার যেই এই যে পার্সোনাল প্রোনাউনটা সাম পিপল, এটা যদিও পার্সোনাল না, এটা হচ্ছে একটা কি বলা যায় এটাকে, আমরা বলেছি ইনডেফিনিট প্রোনাউন। আচ্ছা যাই হোক, ব্যক্তিত্ব নাকি মানুষ, তাহলে সাম পিপল কি বলতো ভাইয়ারা? এটা কি প্লুরাল না? বলতো ভাইয়ারা, সাম পিপল মানে কি? সাম পিপল হচ্ছে কিছু মানুষ, একজন তো না। কিছু মানুষ কি একজন? বলো দেখি, একজন কখনোই না। সাম পিপল কিছু কিছু মানুষ, কত মানুষ, কিছু কিছু মানুষ আর অ্যাভার্স টু ট্রাভেলিং, তারা ভ্রমণের প্রতি খুবই উদাসীন। তাহলে দিস লিমিটস, মাথায় রাখতে হবে দিসটা কি? তাদের এই যে উদাসীনতা, হ্যাঁ মাথায় রাখবা। এই দিস দিয়ে কি বোঝাইছে? অ্যাভার্শন, বুঝছো? অ্যাভার্শন অথবা উদাসীনতা, উদাসীনতা। দিস লিমিটস হিজ ভিশন। তাহলে বলো তো, এই যে পজিটিভটা হবে, সে কি হিজ হবে? আমার সাবজেক্ট যদি হয় প্লুরাল, তাহলে এটার পজিটিভ কি হিজ হওয়া পসিবল? উত্তর কি হবে বলো তাহলে? উত্তর হবে দেয়ার, রাইট? এই যে মিসকাতুল জান্নাত ঠিক বলেছ, দেয়ার হবে THEIR। হ্যাঁ, আমার ট্রাভেলিং করতে অনেক ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ মুশফিকা, আমারও ট্রাভেলিং করতে ভালো লাগে, কিন্তু আমরা তো সময় পাই না। হ্যাঁ, আমরা এবার উত্তরবঙ্গে ট্রাভেল করবো, উত্তরবঙ্গে ঘুরতে যাব, সবার এলাকায় যাব। তাহলে কি হবে? এটা তো একজন ব্যক্তি না, তাহলে প্লুরাল অনুযায়ী কি হবে? আমরা জানি ব্যক্তি যদি প্লুরাল হয় তাহলে কি হয়? আচ্ছা দেয়ার, THEIR, ঠিক আছে? ওকে, আচ্ছা। তাহলে সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, দিস অ্যাভার্শন টু ট্রাভেলিং লিমিটস দেয়ার ভিশন। তাহলে একই জিনিস, উত্তর একই জিনিস হবে। আচ্ছা, পরেরটা আসো। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ ড্যাশ টাইম। ওই যে মনে আছে কে বলেছিল? নাডিম গর্ডিনার, ওই যে নেলসন ম্যান্ডেলার। সে কি বলেছিল? নেলসন ম্যান্ডেলা আমাদের সময়ের কেন্দ্রবিন্দু। তাহলে নেলসন ম্যান্ডেলা কি নেলসন ম্যান্ডেলার নিজের সময়ের কেন্দ্রবিন্দু নাকি আমাদের? সে যখন বলতেছে তখন ফার্স্ট পারসন, সে আমি। তাহলে সে যখন বলতেছে আমরা নেলসন ম্যান্ডেলাকে পছন্দ করি, আমরা নেলসন ম্যান্ডেলাকে অনেক প্রশংসা করি, তাকে পছন্দ করি, তিনি আমাদের জন্য কাজ করেছেন এবং তিনি আমাদের কেন্দ্রবিন্দু। তাহলে কি হবে? নেলসন ম্যান্ডেলা কি তার নিজের সময়ের কেন্দ্রবিন্দু? না, তিনি আমাদের সময়ের কেন্দ্রবিন্দু। এটা প্যাসেজ অনুযায়ী আসছে, ঠিক আছে? হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম। দেখো প্যাসেজ কেন ভাইয়া ধরে ধরে পড়াই, দেখো প্যাসেজ থেকে হুবহু প্রশ্ন কমন এসেছে। এবার আমরা একটু 5 নাম্বারে আসি। হ্যাঁ, বেশ ইম্পর্টেন্ট, বেশ মজার। ওকে, আওয়ার হবে ভাইয়া। হ্যাঁ, এই যে সাদি কিন্তু আজকে বেশ ভালো পারফর্ম করতে। সাদি গুড, কিপ ইট আপ ভাইয়া, ঠিক আছে? ওকে, আমরা এই প্রশ্ন একটু দেখি কি বলছে। কোন বাক্যের, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে তোমরা 5 স্টার দাও। এটাতে স্টারের কোনো কমতি রাখা যাবে না, সবাই স্টার দাও এটাতে। এটার মধ্যে স্টার, তারা, ফুল, ফল যা আছে দাও, এটা যা আছে দাও। এটা অ্যাডমিশনে অনেক 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 অনেক
অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক কনে 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 আমি কিন্তু মনে মনে কনে বলে ফেলছি বুঝছো কনে বলেছি মনে মনে একটু তোমরা কিছু মাইন্ড করো না কনে বলতে খারাপ লাগে না ভালোই লাগে আচ্ছা এখন প্রশ্ন বলেছে যে কোন বাক্যের কর্তা মানে সাবজেক্ট যদি ওয়ান হয় ওয়ান মানে কি একজন অনির্দিষ্ট একজন অনির্দিষ্ট অনির্দিষ্ট একজন আমরা বলি যে কোনো একজন আর কি যে কোনো একজন তাহলে কোন বাক্যের কর্তা ওয়ান দ্বারা শুরু হলে তার পজেসিভ প্রোনাউন কখনোই হিজ হার দেয়ার হবে না কি হবে শুধুই হবে ওয়ান্স এবং এখানে অ্যাপোস্ট্রফি আছে তাহলে সবাই এটাকে একটু নোট করো ভাইয়া তোমাদেরকে আরেকবার বুঝাই দিই দেখো ওয়ান হ্যাঁ এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ এটা হলো আমাদের পজিটিভ ঠিক আছে ওকে প্রশ্ন বলেছে যে আমরা কোনটার জন্য কোনটা ইউজ করবে খেয়াল করো আমরা জানি আই এর জন্য আমার পজিটিভ কি আই এর পজিটিভ হচ্ছে মাই হি এর জন্য পজিটিভ কি হি এর পজিটিভ হচ্ছে হিজ শি এর জন্য পজিটিভ কি বলতো শি এর পজিটিভ হচ্ছে হার ঠিক একইভাবে দে এর পজিটিভ কি বলতো দে এর পজিটিভ হচ্ছে দেয়ার আর সবচেয়ে মজার ওয়ান একজন যে কোনো একজন এই ওয়ান শব্দটার পজিটিভ হচ্ছে ওয়ান্স সবাই এটাকে স্ক্রিনশট রাখো সবাই এটাকে কমেন্ট করো সবাই এটাকে লিখে রাখো যা ইচ্ছা তা করো তবে এটা তোমার মনে রাখতে হবে এটা তোমার মনে রাখতে হবে 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 আচ্ছা তাহলে আমরা একটা কথাই মাথায় রাখবো যে এখানে এখানে আমরা বলেছি কি এটা ওয়ান যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে তার পজিটিভটা কখনোই হিজ হার দেয়ার ইট মাই কিচ্ছু হবে না শুধু ওয়ান্স হবে দেখো এটা অ্যাডমিশনে অনেকবার পরীক্ষা আসছে ওয়ান ক্যান ইনহ্যান্স নলেজ বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড একজন মানুষ তাহলে কি বলেছে একজন মানুষ একজন মানুষ একজন মানুষ ক্যান এনহ্যান্স মানে বৃদ্ধি করা নলেজ বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড সে পৃথিবীর বিভিন্ন অংশে ভ্রমণ করে তার জ্ঞান বৃদ্ধি করতে পারে মাই নলেজ মে বি এনরিচড তাহলে এই যে ট্রাভেলিংয়ের মাধ্যমে আমার জ্ঞান বাড়তে পারে নাকি ওই একজনের জ্ঞান বাড়তে পারে যে কোনো একজন তা দেখো সাবজেক্ট কি ছিল এইটা ওয়ান কি আমাদের সেন্টেন্সের সাবজেক্ট তাহলে এইখানে যে পজিটিভটা হবে সে কার অনুযায়ী হবে ওয়ান অনুযায়ী তাহলে ওয়ানের পজিটিভ কি মাই হবে হ্যাঁ ছোট্ট বন্ধুরা ওয়ানের পজিটিভ কি কখনো মাই হবে নাকি হবে না ওয়ান মানে একজন একজন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে তার পজিটিভ ফর্মটা কখনোই মাই হিজ হার দেয়ার অন্য যে কোনো কিছু বসানো নিষিদ্ধ বসানো ভুল তাহলে কি হবে হবে হচ্ছে ওয়ান্স তাহলে এই প্রশ্ন উত্তর কি পাচ্ছি আমরা এখানে পাচ্ছি কি ওয়ান্স অবশ্যই ওয়ান্স লিখতে কিন্তু অ্যাপোস্ট্রফি লাগবে ইটস লিখতে অ্যাপোস্ট্রফি লাগে না কিন্তু ওয়ান্স লিখতে অ্যাপোস্ট্রফি লাগবে ওকে আমরা ক্লিয়ার বুঝলাম আচ্ছা আমরা চলে আসি আমাদের টাইপ 6 আমি একটু পানি পান করে আসি হ্যাঁ জাস্ট আ মিনিট ছোট্ট বাবু পানি আছে কি ওকে চলো আমরা টাইপ 6 একটু আসি কি বলেছে দেখি তো একটু আমরা একটু প্যাসেজটা পড়ি হ্যাঁ লাইনটা পড়ি সেন্টেন্সে প্রোনাউনের ব্যবহারের ফলে সেন্টেন্সটি অর্থপূর্ণ না হলে সেক্ষেত্রে ওই প্রোনাউনের পরিবর্তে উপযুক্ত নাউন দিয়ে পূরণ করতে হবে কি বলেছে আবার বোঝাই ধরো কয়েকটা প্রোনাউন আছে বাক্যটাতে হ্যাঁ এখন কয়েকটা যেহেতু নাউন আছে এখন এই নাউনগুলোর প্রোনাউন যদি তুমি দাও দেখা যাচ্ছে অর্থটা মিলছে না অর্থটা কাকে যে বোঝাইতেছে ধরো তোমার এখানে অনেক ধরো তোমার ফ্রেন্ড আছে 5টা তোমার বান্ধবী আছে মেয়ে একজন মেয়ে মনে করো সাদিয়ার 5 জন বান্ধবী ক্লাসে বসে আছে এখন সাদিয়া বাইরে থেকে এসে পানির একটা বড় মগ নিয়ে আসতেছে বা কিছু একটা নিয়ে আসতেছে ভারী আলগাইতে পারতেছে না এখন ও যদি ডাক দিয়ে এই তুই একটু এদিকে আয় এখন তুইটা কে আমার কাছে বুঝাইতে পারছি এই তুইটা কে কারণ অনেকগুলো নাউন আছে এখানে সাদিয়ার বান্ধবী ফারহানা আছে জেরিন আছে সাদিয়া আছে অনেকজন আছে আজানটা শেষ হোক হ্যাঁ এটা ভাইয়া খুব ক্লিয়ার ভাবে বুঝাবো
খুবই স্পষ্ট করে বোঝাবো, জাস্ট আজানটা শেষ হোক। Thank you. চলেন চলেন আমরা শুরু করি, আবার আজান শেষ হয়ে গেছে, চলো। ভাই 4 নাম্বারটা আবার প্লিজ বলেন। আচ্ছা আমরা শেষে একবার 4 নাম্বারটা আরেকবার দেখাই দিব, হ্যাঁ ওকে। আমরা 4 নাম্বারটা একদম শেষে পুরোটা শেষ করে আমরা আরেকবার একটু এটা রিক্যাপ করব, চলো। আচ্ছা আমরা এখানে যা বুঝার মোটামুটি বুঝলাম, ওকে। বলেছে যে কি আরেকবার ভাইয়ের কথা শোনো। ধরো তুমি বাজার নিয়ে আসছো, হ্যাঁ এটা ছেলে মানুষ, তুমি ধরো তোমাদের মধ্যে একজন নাম হচ্ছে জাকির, ওকে, অথবা সাদি, ওর নাম হচ্ছে সাদি। সাদি বাজার থেকে মাছ টাছ অনেক বহন করে নিয়ে আসছে, অনেক ভারী। কারণ ওর ঘরের মধ্যে তো ওর ছোট বোন আছে, ওর চাচাতো বোন আছে, ওর চাচাতো ভাই আছে, ওর নিজের ছোট ভাই আছে। এখন ও এসে রাখবে, এই তুই এদিকে আয়, কি বললো, তুই এদিকে আয়, বাজারটা ধর। কাকে ডাক দিছে? এখন সবাই বলবে আমাকে ডাক দেয় নাই, তোকে দিছে। একজন বলবে না ফাঁকিবাজ আছে না কিছু, বলবে যে না তোকে না, আমাকে না তোকে দিছে, বলবে না আমাকে না তোকে দিছে, তোর দিকে চাইছে ভাইয়া। এই যে ব্যাপারটা, এই যে স্পষ্ট করা হইল না, নাউনটা মানে প্রোনাউনটা কাকে বুঝাইছে সেটা যদি স্পষ্ট করা না হয়, যদি একটা কনফিউশন তৈরি হয়, এটা কি ওকে বুঝাইলো না ওকে, ওকে না ওকে, এইরকম কনফিউজিং যদি হয়,
তাহলে সেই জায়গায় প্রোনাউন দিয়ে শেষ করা যাবে না, সেই জায়গায় স্পষ্ট করে কোন নাউনটাকে বুঝাইছে ওইটাই বসাইতে হবে। আমি মনে হয় বুঝাইতে পারলাম কি? আরেকবার বলছি, যদি একটা বাক্যে দেখো একের বেশি নাউন আছে এবং দ্বিতীয় বাক্যে দেখো যে প্রোনাউনটার কথা বলা হয়েছে, সে স্পষ্ট করতে পারতেছে না, যেহেতু দুইটা নাউন, এখন সে কি ব্যক্তিটাকে বুঝাইছে না বস্তুটাকে বুঝাইছে নাকি দুই তিনটা ব্যক্তি থাকলে কাকে বুঝাইছে এটা স্পষ্ট হয় নাই, তখন কোনো প্রোনাউন দিয়ে কাজ হচ্ছে না, তখন সেই জায়গায় স্পষ্ট করে নাউনটা বসাই দিবা কার কথা বলা হচ্ছে। এটাকে বলা হয়, ওই যে বলেছিলাম প্রোনাউন স্পষ্ট থাকলে সঠিক নাউন বসাইতে হয়, এইটা হলো সেই ব্যবহার। ওকে, এইবার আমরা একটু চেষ্টা করি। অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেইন। কি বলেছে, আমরা নাউনগুলো খুঁজে বের করি কয়টা কয়টা। অটিজম একটা রোগের নাম, রাইট? এটা একটা রোগ, একটা নাউন পেলাম। অটিজম একটা রোগের নাম, তাহলে অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার। তাহলে আরেকটা নাউন পেলাম কি, ডিসঅর্ডার, রোগ। আরেকটা কি পেলাম নাউন বলো তো, ব্রেন। তাহলে কয়টা নাউন পেয়েছি প্রথম বাক্যে? তিনটা। তাহলে অটিজম হলো মস্তিষ্কের এক ধরনের ফিজিক্যাল ডিসঅর্ডার, বা আমরা বলি যে মানে শারীরিক এক ধরনের প্রতিবন্ধকতা বা রোগ। তাহলে কয়টা নাউন আছে এখানে? তিনটা, একটা দুইটা তিনটা। অটিজম, ডিসঅর্ডার, ব্রেইন, তিনটা আমরা পেলাম নাউন। তাহলে পরে যে প্রোনাউনটা দিব আমরা, সে তিনটা যে কোনো একটাকেই তো বুঝাইতে পারে, তখন আমাকে ক্লিয়ার করতে হবে কাকে বুঝাইছি। দেখো, আনফর্চুনেটলি মানে খুব দুর্ভাগ্যবশত আর নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস, অনেক অনেক ছেলে মেয়েরা বিকাম ভিকটিমস অফ ইট আফটার দেয়ার বার্থ। তাদের জন্মের পরেই তারা এটাতে আকৃষ্ট হয়, এটাতে তারা আক্রান্ত হয়। এখন তাইলে প্রশ্ন যদি হয়, ভাইয়া এখানে যে ইটটা দিয়েছেন, এখন ইট কাকে বুঝাইলো? ইট এই প্রোনাউনটা সে কি ব্রেইনকে বুঝিয়েছে, সে কি ডিসঅর্ডারকে বুঝিয়েছে, নাকি সে এখান থেকে সে অটিজমকে বুঝাইছে? তাহলে একটা প্রশ্ন হয়ে যায় না? হ্যাঁ, বাক্য তুমি বলতে পারো যে ভাইয়া যৌক্তিক চিন্তা করলে তো অটিজমই বলা হয়, কিন্তু যৌক্তিক চিন্তায় হবে না। কারণ কি? কারণ বাক্যের মধ্যে তুমি ঝামেলা করে রাখলে তুমি নিজে মনে মনে বুঝলে হবে না, বাক্যটা যেন সর্বসাধারণ পড়ে একবারেই বুঝতে পারে, সেটাই হলো প্রোনাউন রেফারেন্সের কাজ, প্রোনাউনকে স্পষ্টকরণের কাজ। বোঝা গেল? তুমি বলতে পারো যে ভাই এখানে এটাই বোঝা রয়েছে যে কিন্তু দুঃখের বিষয় হলো জন্মের পর থেকেই অনেকে এটাতে আক্রান্ত হয়ে যায়। আক্রান্ত কিসে হয়? রোগে আক্রান্ত হয় নাকি অটিজম আক্রান্ত হয়? কোনটা? এখানে যে ঝামেলা তৈরি হচ্ছে, তোমার নিজেরই ঝামেলা হচ্ছে। তাহলে একজন ব্যক্তি যখন সেই ক্লাস না করে নর্মালি পড়বে, সে তো বুঝবে ঝামেলা কি। সে কি ব্রেইনে আক্রান্ত হয়, সে কি রোগে আক্রান্ত হয়, নাকি সে অটিজমে আক্রান্ত হয়? অস্পষ্ট হয়ে গেল না ব্যাপারটা? তাহলে স্পষ্ট করতে হবে কিসে? অটিজমে আক্রান্ত হয়। তাহলে কি হবে দেখো তো, autism is a physical disorder of the brain. Unfortunately, a number of boys and girls become victim of this. Of কি? কিসে আক্রান্ত হয়? জন্মের পর পর এই যে অটিজমে। তুমি অটিজমও দিতে পারো চাইলে, তুমি এখানে ডিসঅর্ডারটাও দিতে পারো। অর্থাৎ ডিসঅর্ডারই এখানে অটিজম, অটিজমই তো ডিসঅর্ডার নাকি? অটিজমটা একটা রোগ, রোগটাই এখানে অটিজম। তুমি যেটাই দিবা সেটাই স্পষ্ট করে দিলেই হবে। তুমি যদি অটিজম দাও তাও উত্তর সঠিক, ডিসঅর্ডার দিলে উত্তর সঠিক। আমি কি দিব? আনফর্চুনেটলি আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ অটিজম আফটার দেয়ার বার্থ। তাহলে আমি কি দিলাম? এখানে অটিজম দিলাম। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করো, তাহলে আর একটু ক্লিয়ার হবা। বিকজ হার ব্রাদার সালাম ইজ সিক, বিকজ হার ব্রাদার সালাম ইজ সিক, তার ভাই সালাম কি অসুস্থ। হি ইজ টেকিং মেডিসিন অ্যান্ড ব্যাড রেস্ট, তাই সে মেডিসিন এবং ব্যাড রেস্ট নিচ্ছে। আচ্ছা, এই প্রশ্ন যদিও খুব একটা কনফিউজিং না, তারপরেও হয়তো এটা পুরো প্যাসেজ অনুযায়ী আসছে সেই জন্য। তাহলে বলা হচ্ছে হি ইজ টেকিং মেডিসিন, তাহলে হিটাকে, আচ্ছা মূলত এই বাক্যটা হচ্ছে একটা বড় প্যাসেজের অংশ। সেই প্যাসেজে এই সালাম ছাড়াও দেখো এখানে তো একটাই ছেলে আছে, এখন একটাই ছেলে আর এটা হচ্ছে মেয়ে, তাই না? তাহলে মেয়ের জন্য তার হি হয় না, তাহলে হি সাধারণত কাকে বোঝাচ্ছে? সালামকে বোঝাচ্ছে। তাহলে এই বাক্য অনুযায়ী এখানে কোনো হয়তো ঝামেলা হচ্ছে না, কিন্তু এইটা বড় একটা প্যাসেজের অংশ, সেই প্যাসেজে এটা ভুল দেখাচ্ছিল। আমার কথা বুঝাইতে পারলাম? এই বাক্যটা দেখে এখানে ভুল মনে হচ্ছে না, আসলেও ভুল নাই, এটা সঠিক বাক্য, কিন্তু এটা একটা বড় প্যাসেজের অংশ এবং প্যাসেজে সালাম ছাড়াও আরো কয়েকটা ছেলের নাম ছিল, সেই জন্য এখানে হি দিয়ে ঝামেলা লাগতে পারে। সালাম, ফারহান, জব্বার, কামাল। তাহলে এরপরে সালাম যখন বলবে তখন হি বললে কি ঝামেলা হবে? তাহলে হিটাকে সালাম না জব্বার না কামাল না ফারহান, তখন ঝামেলাটা যেন না এড়াইতে হয়, মানে না
লাগে তখন আমরা হি এর জায়গায় সালামকে বসাই দিব। তাহলে এখানে কি হবে? এখানে সাধারণত আমরা সালাম দিব। বলেছি এই বাক্যটা সাধারণত এক বাক্যে ভুল মনে হচ্ছে না, এটা পুরো প্যাসেজটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? প্যাসেজ যখন সলভ করাবো ভাইয়া তখন বুঝতে পারবো। আমি কি বুঝাইতে পারলাম? আমার কথা কি ক্লিয়ার হয়েছে? আবার বলো তো, আমি আরেকবার এটা বুঝাই। এটা কেন তোমার মনে হচ্ছে না? দেখো, বিকজ হার ব্রাদার সালাম ইজ সিক, তার ভাই সালাম যেহেতু অসুস্থ, হি ইজ টেকিং মেডিসিন অ্যান্ড ব্যাড রেস্ট, তাই সে ওষুধ খাচ্ছে এবং একদম বিছানায় রেস্ট নিচ্ছে। এখন প্রশ্ন যে ভাইয়া এখানে দুইটা মানুষ, একটা হচ্ছে হার তো মেয়ে মানুষ আর সালাম হচ্ছে ছেলে মানুষ, তাহলে হি দিয়ে তো সালামকেই বোঝাবে, আর কাউকে তো বোঝানোর কিছু নাই, কারণ হার তো বলেই দিছে সে মেয়ে। তাহলে তো আমার কনফিউজ না এখানে জিনিসটা নিয়ে আমরা, না এখানে কনফিউশন কোথায় হয়েছে? প্যাসেজে ছিল, কারণ প্যাসেজে সালাম ছাড়াও আরো একাধিক মানুষ ছিল, যে কারণে এখানে স্পষ্টকরণের জন্য বোঝানো হয়েছে যেটা সালাম, কারণ সালাম অসুস্থ, তাহলে কালাম তো রেস্ট নিচ্ছে না, ফারহান তো রেস্ট নিচ্ছে না, জব্বার তো রেস্ট নিচ্ছে না, তাহলে কালাম ও সালাম অসুস্থ, সালামই রেস্টটা নিচ্ছে। এবার ক্লিয়ার বাচ্চারা? এটা কোন প্যাসেজ? এটা 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 তোমাদের একটা যে কোনো বোর্ড প্রশ্ন, দেখছো? এটা হচ্ছে তোমার বরিশাল বোর্ডে 19 সালে আসা একটা প্রশ্ন, এটা টেক্সট বইয়ের কোনো প্রশ্ন না। আমরা কি ক্লিয়ার হইলাম? আমরা কি টাইপ 6টা একবারে বুঝলাম? আর যে অটিজমে আক্রান্ত সে হচ্ছে অটিস্টিক। হ্যাঁ ভাইয়া হিজিবিজি মনে হচ্ছে একটু, প্রথম দিন তো 26 ব্যাচ প্রথমবার পড়তেছো তো একটু হিজিবিজি হয়তো মনে হচ্ছে, কালকে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ আজকে অ্যাটলিস্ট তুমি যেটুকু রাখতে পারছো রাখার চেষ্টা করো। হ্যাঁ এবার এখানে আসি। অনেক সময় পজিটিভ প্রোনাউন অধিকার বা মালিকানা বোঝাতে নির্দেশ করা হয়। হ্যাঁ নির্দেশ করা হয় কখন? অধিকার বা মালিকানা বোঝাতে। আচ্ছা তোমাদেরকে একটা খুব সুন্দর কনসেপ্ট ভাইয়া পড়াই, দেখো আমরা পজিটিভের একটা সুন্দর এক্সাম্পল দেখব। সবাই একটা চার্ট করো তো, সবাই একটা চার্ট করো, ভাইয়া যেভাবে বলি এভাবে চার্টটা করো। এই চার্টটা সবাই করো, প্রত্যেকে এই চার্টটা করবা, একজনও মিস না যাও। একেবারে যতজন এখানে ক্লাসে আসো সবাই ভাইকে কথা দাও তোমরা এই চার্টটা সবাই করবা, কেউ যেন মিস না করো ভাইয়ের সাথে। একটা স্টুডেন্টও মিস দিবা না, একটা তোমরা আমার একদম প্রাণপ্রিয় ছোট্ট ভাই বোন, তোমরা মিস দিবা না, ঠিক আছে? ওকে একটা গেল, দুইটা, তিনটা, ওকে চলো এবার ভাইয়ের সাথে এই চার্টটা একটু করো। হ্যাঁ 2026 ব্যাচের গ্রামার কি আজকে শুরু হলো? 2026 ব্যাচের তো আলাদা কিছু না বাবা, ভাইকে সব ক্লাসেই কথা বলবেন। কথা মিন্স রাফসান কি বুঝাইছে ভাইয়া? বুঝি না, একটু বলবা? কথা বলা বলতে তুমি আমাকে কথা বন্ধ করে দিতে বলতেছো? তুমি কি বলতেছো ভাইয়া চুপ করে থাকি? হ্যাঁ 26 ব্যাচের গ্রামার আজকেই বলতে বোঝাচ্ছে যে আমাদের 25 ব্যাচের মোট গ্রামার ছিল হচ্ছে 9টা আইটেম, ওই 9টা অলরেডি সবগুলো করানো আমাদের হয়ে গেছে, প্র্যাকটিস সহ সব কিছু করানো হয়েছে। এবং তোমাদের কিন্তু 24 ব্যাচের জন্য আমরা কিছু রেকর্ড ক্লাস দিচ্ছি আমাদের পেজে, তুমি একটু খেয়াল রাখো ভাইয়ার ইউটিউব চ্যানেলে, তোমাদের জন্য 24 ব্যাচের নতুন নতুন ক্লাসগুলো ভাইয়া ইউটিউবে আপলোড করছি। হ্যাঁ একদম আপডেটেড যেগুলো। আর 26 ব্যাচের 3টা গ্রামার আইটেম আমাদের নতুন, আর্টিকেল, প্রোনাউন রেফারেন্স আর হচ্ছে ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স। তার মধ্যে এই 3টাই বাকি ছিল, 3টার মধ্যে একটা আমরা আজকে শুরু করেছি, আর 2টা বাকি থাকবে। রাফসান বললো তো তুমি ভাইকে চুপ করতে বলতেছো কেন? আচ্ছা তাহলে ভাইয়ের সাথে তোমরা একটু নোটগুলা করো। হ্যাঁ আমি কি লিখতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি সেটা একটু তোমরা নোট করো। হ্যাঁ বলেছে কি বলতো, আমরা এই লিস্টের নাম হচ্ছে সাবজেক্ট বা সাবজেক্টিভ
এইটার নাম হচ্ছে অবজেক্ট, এইটার নাম হচ্ছে পজেসিভ প্লাস নাউন। লিখো পজেসিভ প্লাস নাউন, সবাই লিখে রাখো। বা এটাকে তোমরা নাম দিচ্ছ পজেসিভ অ্যাডজেক্টিভ, সবাই নাম দিয়ে রাখো কি পজেসিভ, POS অ্যাডজেক্টিভ। এইটার নাম হচ্ছে পজেসিভ প্রোনাউন, এইটার নাম হচ্ছে রিফ্লেক্সিভ। ওকে, তাহলে আমরা আমাদের যে পার্সোনাল প্রোনাউনগুলো আছে সেগুলো, হ্যাঁ, ভাইয়া ইউটিউব চ্যানেল নাম কি? তোমরা ইউটিউব চ্যানেলটা জাস্ট এই নামে সার্চ করবা, ইংলিশ উইনার। আমাদের সব কিছু ইংলিশ উইনার নামে, ইংলিশ উইনার। তোমাদের 24 সালের নতুন নতুন যত প্যাসেজ আছে, 26 ব্যাচের সাজেশন আছে, 26 ব্যাচের রাইটিংয়ের সাজেশনগুলো আছে, সেগুলো এখানে তো দিবই। এখানে তো তোমাদের নোট আকারে দিব, ওইখানে ভিডিও আকারে দিব, অর্থাৎ তোমরা ক্লাস আকারেও সেখানে পাবা। সো 26 ব্যাচের জন্য ওই ব্যাপারগুলো ভাইয়া একদম ফ্রি রাখছে সকলের জন্য, কোর্সের বাহিরে যারা আছে তার জন্য পায়। সো তোমরা তো ভাইয়ার একদম হাতে করে স্টুডেন্ট, তোমরা এগুলো নিবা, ঠিক আছে? তোমরা ভাইয়ার জাস্ট এখানে গিয়ে দেখবা, সম্ভবত 7000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার, সেখানে গেলেই বুঝতে পারবে। হ্যাঁ, 6.82 বা 83 কিছু একটা সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ, এতটুকু সাবস্ক্রাইবার, খুব কম, অল্প। আমি খুব বেশি দিন কাজ করি না। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটু প্রোনাউনের একটু চারটা করে সবাই একটু লিখো। হ্যাঁ, আই এর অবজেক্ট কি বলতো? মি। মি এর পজিটিভ কি বলতো? পজিটিভ হচ্ছে মাই। সবাই লিখো এই চার্টের মধ্যে, সবাই এই মাইয়ের সাথে নাউন লিখবা, নাউন। আর এখানে আমরা কি পাচ্ছি? মাইন, পজিটিভ প্রোনাউন। আর এখানে কি পাবো আমরা? মাই সেলফ। ওকে, আবার খেয়াল করো, ভাইয়া আপনি যে বললেন আমরা আপনার প্রাণপ্রিয় স্টুডেন্ট, এটা কি শুধু আমাদের ব্যাচে বলেন নাকি সব কোর্সেই? না, সব কোর্সে বলে না। আমি ভেরি অনেস্ট, আই এম ভেরি অনেস্ট, সব কোর্সে বলি না। হ্যাঁ, আমি বলি সব কোর্সে বলি, এই বাচ্চারা ক্লাসে আসো এরকম, কিন্তু প্রাণপ্রিয় স্টুডেন্ট ওইরকম বলি না। আমি মোটামুটি আমার ইংলিশ মিডিয়াম স্টুডেন্টকে আমি খুব বেশি পছন্দ করি। সবাই আমার স্টুডেন্ট, সবাইকে ভালোবাসি, কিন্তু তোমাদের সাথে তো দীর্ঘ সময় থাকি, তাই না? 4 মাস, 5 মাস, 6 মাস টাইম থাকি। সো তোমাদের সাথে জার্নিটা যেমন বড়, তোমরা একটু ছোট্ট মানুষ, তোমরা একটু বেশি ভদ্র থাকো, তোমাদের কথাগুলো মিষ্টি হয়, তোমরা কি বলা যায়, তোমরা একটু ধৈর্যশীল আছো, পড়াশোনাও করো, তোমরাও আমাকে ভালোবাসো, তোমরা রিভিউ দাও, আমাকে পছন্দ করো, আমিও পড়াইতে পছন্দ করি, আমিও তোমাদের সাথে মজা করি। সো এইভাবে, এই জন্য আমি তোমাদেরকে খুব, আমি ছোট্ট বাচ্চা বলি, আমার প্রিয় শিক্ষার্থী বলি, আমার ভাই বোন বলি, আমার ছোট্ট বাবু বলি, অনেক কিছু বলি, ঠিক আছে? তোমরা আমার ছোট মানুষ। বাট অ্যাডমিশনের শিক্ষার্থী বড়, ওদেরকে আমি বলি না, কারণ ওরা দেখা যায় লাইভে ক্লাস করো, রেকর্ডেড ক্লাস করো, ওদের সাথে এত আমার আদর নাই। সো তোমাদের সাথে একটু আমার ভাব বিনিময়টা একটু বেশি, এই জন্য বলি যে আমার প্রিয় স্টুডেন্ট, আমার একদম প্রাণ প্রিয় স্টুডেন্ট। সো এটা সবার সাথে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা এখানে আসি। তাহলে আই এর অবজেক্টিভ ফর্মটা কি বলতো দেখি? আই থেকে মি। আমরা যখনই মাই দিব, মাথায় রাখবা, মাই ফর্মটা যখনই ইউজ করব তার সাথে একটা নাউন লাগবে। মাই যখনই ইউজ করব, মাই ফর্ম অর্থাৎ এই 3 নাম্বার ঘরের যতগুলো ফর্মেট আমরা ইউজ করব, তারপর একটা নাউন দিতেই হবে। যদি না দিই তাহলে ভুল হবে। আর এই নাউনটা যদি না দেই তাহলে আমাকে ইউজ করতে হবে কোনটা? 4 নাম্বার ফর্মেটটা। তাহলে 3 নাম্বার ইউজ করলে নাউন দিতে হবে, আর তুমি যদি নাউনটা না দাও অথবা বাক্যে নাউন না থাকে তাহলে তুমি 4 নাম্বারটা দিবা, অর্থাৎ পজিটিভ প্রোনাউন ইউজ করবা। ওকে, এইটুকু বলার জন্য আমি কথাটা বলছি, বাকিগুলো শিখে ফেলো। তাহলে উই এর অবজেক্টিভ কি বলতো? আস। ওকে, পজিটিভ কি বলতো? আওয়ার প্লাস নাউন। এটা সবাই লিখে রাখো। আর যদি আমি নাউনটা ইউজ না করি তাহলে কি হবে? আওয়ার্স। কি হবে? আওয়ার্স এস যুক্ত হবে। এখানে কি হবে? আওয়ার সেলফস। ওকে, তারপর আসো ইউ। ইউ এটার অবজেক্টও ইউ। আর পজিটিভে আমাদের দুইটা ফরম্যাট, একটা হচ্ছে পজিটিভে ইয়োর, ইউরের পরে অবশ্যই কি লাগবে? একটা মনে আছে, নাউন লাগবে। আর 4 নাম্বার যদি নাউন বাদ দিই তাহলে কি হবে? ইয়োর্স। ওকে, আর এটার পজিটিভ কি? ইয়োর সেলফ। এটা ইয়োর সেলফও হতে পারে, আবার সেলফসও হতে পারে। কেন বললাম বলো তো? সেলফ কখন? যখন তুমি বোঝাবে। আর যদি একের বেশি মানুষ বোঝায়, তোমরা, অথবা বললাম যে তোরা,
আপনারা একের বেশি হলে তাহলে সেলফ SELF এটা বাদ দিয়ে তখন দিতে হবে কি SELVES সেলফস। ওকে, যদি ছেলে মানুষ হয় একজন তাহলে কি হবে হি এর অবজেক্টিভ কি বলতো হিম, হি এর পজিটিভ কি বলতো হিজের সাথে কি লাগবে নাউন লাগবে। আর যদি আমরা বাদ দেই মাথায় রাখো হিজের 3 এবং 4 দুইটা ফরম্যাট সেম হয়, ঠিক আছে। এখানে কি রাখবো আমরা হিজ রাখবো, আর এখানে কি হবে হিমসেলফ। যদি আমরা এখানে মেয়ে মানুষ হয় একজন তাহলে কি হবে মেয়ে মানুষের সাবজেক্ট কি শি, এটার অবজেক্টিভ কি হবে হার, আর এটা পজিটিভ কি হচ্ছে যদি আমি পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করি তাহলে কিন্তু আমার রাখতে হবে একটা নাউন দিতে হবে, তাহলে হার প্লাস নাউন, হার প্লাস নাউন। আর যদি আমি পজিটিভ প্রোনাউন ইউজ করি তাহলে হার্স, মানে এসটা যখন অ্যাড করবো তখন আর নাউনটা লাগবে না, নাউনটা না দিলেও চলবে, না দিলেও চলবে মিন্স না দিলেই হবে, কি হবে হার্স। আর এখানে কি হবে বলতো হার সেলফ, ঠিক আছে। আর একটা বাকি আছে সেটা কি বলতো আমাদের হচ্ছে দে, দের অবজেক্টিভ কি জানো সে হচ্ছে দেম, ইজি দেম। আর এটার পজিটিভ কি হবে দেয়ার, দেয়ারের সাথে কি রাখতে হবে নাউন। আর যদি আমি নাউনটা বাদ দিই তাহলে কি হচ্ছে আমাদের দেয়ার্স, পজিটিভ প্রোনাউন কি দেয়ার্স। আর সবার শেষে কি পাচ্ছি দেম সেলভস। ওকে, এইটা তাহলে একটু নোট করে ফেলো, আর যারা যারা করছো জানাও, আর যারা না করছো তাহলে একটু করে ফেলো। হ্যাঁ, রাফসান বলেছে ভাইয়া আমাদেরও বড় ভাই আপনি, আমরাও আপনাকে ভালোবাসি। থ্যাংক ইউ রাফসান, আমরা আপনাকে অনেক রেসপেক্ট করি, বড় ভাইয়া হিসেবে ভালোবাসি। ওকে জান্নাত, থ্যাংক ইউ, তোমাদের আসলে সত্যি অনেক বেশি তোমাদের অনেক বেশি আমি সম্মান পাই, এটার জন্য আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। আচ্ছা, আমরা হয়তো আর খুব বেশি নাই, আমাদের আর 3টা টাইপ আছে, আমরা শেষ করে আমরা একবারে ছুটি দিয়ে দিব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই 4টা মনে রাখবো। জাস্ট এইটা আমি বলার জন্য তোমাদের এই টাইপটা পড়ালাম, সেটা কি বলতো সেটা হচ্ছে আমরা যখন দেখবো যে পজিটিভ ইউজ করা লাগতেছে এই 2টা ফরম্যাট কখন ইউজ হয় জানো, এই 2টা ফরম্যাট এই 2টা অধিকার বোঝাতে। কখন বলতো এই 2টা হয় হচ্ছে অধিকার, কি বোঝাতে বলতো অধিকার, অধিকার বা কারো মালিকানা, আমার তোমার তার, আমার বিড়ালটা, আমাদের দেশটা, তাদের দেশটা। তাহলে যদি দেশটা বলি নাউনটা থাকে তাহলে এইটা হবে, নাউনটা না দিলে 4 নাম্বারটা হবে। তাহলে ভাইয়ের সাথে একটু ফলো করো তো, হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ হিজ টাইম আওয়ার ইন সাউথ আফ্রিকা, আমাদের সাউথ আফ্রিকায়। দেখো আমাদের, আমরা জানি কি, আমরা যদি খুব মনোযোগ দিয়ে খেয়াল করো এখানে কি বলছে দেখো তো আওয়ার, আমরা জানি কি আওয়ার যদি ইউজ করি, আওয়ার কয় নাম্বার ফর্ম 3 নাম্বার ফর্ম, 3 নাম্বার ফর্মের পরে কি লাগে মনে আছে একটা নাউন লাগে না, নাউনটা কি আছে, আওয়ারের পরে কি আছে ইন আছে প্রিপোজিশন, তাহলে আওয়ারের পরে কি নাই নাউনটা কিন্তু নাই। তাহলে নাউন যদি আমরা বাদ দিই তাহলে কোনটা ইউজ করবো মনে আছে, যদি নাউনটা বাদ দিতে হয় তাহলে এই যে দেখো আওয়ারের পরে নাউন দিতে হবে, যদি আওয়ারের পরে নাউনটা বাদ দিতে চাই তাহলে কি লাগবে আমাদের এই যে দেখো এটা আমাদের আওয়ার্স লাগবে, রাইট। বুঝাইতে পারলাম, আমরা জানি আওয়ার যদি ইউজ করি আওয়ারের পরে কি লাগবে আওয়ার দিলে এরপরে নাউন লাগবে, যদি নাউনটা না থাকে তাহলে আওয়ার্স দেওয়া লাগবে, যদি তুমি ইয়োর দাও ইয়োর পরে নাউন লাগবে, যদি নাউনটা না থাকে তাহলে কই যাবা ইয়োরসে যাইতে হবে। তোমার যদি দেয়ার ইউজ করতে হয় তাহলে নাউন দেওয়া লাগবে, যদি নাউনটা দেওয়া না থাকে তাহলে তোমার কোথায় যেতে হবে দেয়ার্সটাকে উত্তর করতে হবে, দ্যাটস ইট। তাহলে এখানে বলা হয়েছে যে হি ইজ মানে ওই যে নেলসন ম্যান্ডেলা ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ হিজ টাইম, তার সময়। দেখো হিজ কিন্তু 3 নাম্বার ফর্ম, কিন্তু টাইম আছে এরপরে নাউন, রাইট। তাহলে নাউন আছে যেহেতু তাহলে কোনো ভুল নাই, আওয়ারও তো 3 নাম্বার ফর্ম, আর নাউন লাগবে, নাউন দেয় নাই তার মানে ভুল আছে, তাহলে কি হবে আওয়ারের জায়গায় হবে হচ্ছে আওয়ার্স, আমরা নাউন যেহেতু কেটে দিয়েছি আওয়ার্স হবে। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা ইয়োর ওয়ার এভার ইউ আর, আবার দেখো ইয়োরের পরে তাহলে ইয়োর কয় নাম্বার ফর্ম মনে আছে 3 নাম্বার, তো 3-এর পরে একটা কি লাগে নাউন লাগে, আছে কি নাই, তাহলে এখানেও কি হবে ইয়োরের পরে যেহেতু নাউন নেই আমরা কই চলে যাব দেখো তো, এই যে দেখো ইয়োরের পরে কি নাউন আছে, এই যে দেখো ইয়োর পরে নাউনটা কি আছে নাই, তাহলে কোথায় যাবো ইয়োরসে হবে উত্তর সঠিক। তাহলে সবসময় মাথায় রাখবা এই 3 নাম্বার ফর্মটা যদি থাকে তাহলে তোমাকে নাউন দিতে হবে, যদি দেখো 3 নাম্বার ফর্মের পরে নাউন দেয় নাই তাহলে তুমি এই যে 4 নাম্বারটা উত্তর দিবা।
তাহলে কি পাচ্ছি আমরা? তাহলে and yours wherever you are, yours। বুঝছো ছোট বাবুরা? ডান। ওকে, এটাই মূলত আমি এটা বোঝাতে যাচ্ছি যে তুমি যখন নাউন দিবা তখন 3 নাম্বার ফরম্যাটটা ফাইন, বাট যখন তুমি 3 নাম্বার ফরম্যাটটা ইউজ করতেছো, আমাদের এই যে লিস্টের এই প্রোনাউন চার্ট বলা হয় এটাকে, 3 নাম্বার ফরম্যাট ইউজ করতেছো কিন্তু তুমি নাউন দাও নাই, তাইলে মনে করো ভুল আছে। তাহলে কি নাউন নাই এমন কোনটা? 4 নাম্বার। তাহলে দুইটাই বোঝায় কি মালিকানা, কারো অধিকার, কারো সত্ত্বাধিকার বোঝায়। তো পার্থক্য হচ্ছে এই বাক্যটা বা এই ক্ষেত্রে হচ্ছে একটা নাউন থাকা লাগে পজিটিভের পরে, আর এটার পরে নাউন থাকা লাগে না। ঠিক আছে? ওকে, আমরা আর আমাদের 3টা টাইপ আছে, আমরা শেষ করি। হ্যাঁ চলো। যে বাক্যে খুব ভালোভাবে খেয়াল করো, যে বাক্যে অ্যান্টিসিডেন্টটি নাউনের মতো আচ্ছা এটা দরকার নেই আমাদের, এটা আমরা পড়েছি, এটার মতো একটা প্রশ্ন সলভ করেছি আমরা। 9 আসো সবাই। হ্যাঁ, 8-এর মতো প্রবলেম ইতিমধ্যে আমরা সলভ করেছি। 9টা খুব মজার। ব্যক্তিবাচক ও বস্তুবাচক দুটি অ্যান্টিসিডেন্টকে, অ্যান্টিসিডেন্ট মানে দুইটা প্রোনাউন, একত্রে নির্দেশ করতে, অর্থাৎ ব্যক্তি, অর্থাৎ কি বলেছে দেখো তো, আগে যদি থাকে পারসন এবং তারপর যদি থাকে অবজেক্ট মানে বস্তু, হ্যাঁ, এই দুইটাকে একত্রে যখন বোঝাবো তখন কি হয়ে যাবে? দে হয়ে যাবে। আমরা মনে করি যে দে শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে বসে, কথাটা সঠিক নয়। দেখো শুধু ব্যক্তি হলে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, শুধু যদি ব্যক্তি হয় প্লুরাল পারসন, খেয়াল করো সবাই, প্লুরাল পারসন, সবাই মনোযোগ দিয়ে লিখে ফেলো। একের বেশি ব্যক্তি যদি হয়, ব্যক্তি যদি একের বেশি হয়, তাহলে এটার প্রোনাউন কি হবে বলো তো? দে হবে, অবশ্যই যেহেতু ব্যক্তি। কিন্তু একের বেশি যদি অবজেক্টস হয়, বস্তু যদি হয়, হ্যাঁ, প্লুরাল অবজেক্টস, প্লুরাল অবজেক্টস, হ্যাঁ, অবজেক্ট বলতে আমি কিন্তু এখানে বোঝাচ্ছি কি বস্তু, ঠিক আছে, বস্তুবাচক জিনিস, সেক্ষেত্রে কি হবে বলো তো? সেক্ষেত্রে হচ্ছে দিস, সবাই একটু নোট করে রাখো, দিস অথবা দোজ। আরেকবার বলছি, যদি একের বেশি ব্যক্তি থাকে তাহলে দে, যদি একের বেশি বস্তু জাতীয় জিনিস থাকে যার প্রাণ নাই বা ইতর প্রাণীবাচক, গরু, ছাগল, বিড়াল, তাহলে কি হবে? দিস অথবা দোজ। আর যদি ব্যক্তি প্লাস বস্তু থাকে, হ্যাঁ, পারসন প্লাস অবজেক্ট, পারসন প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে কিন্তু কি হবে? তাহলে হবে হচ্ছে দে হবে। এটাই বলেছে। তাহলে দে, ব্যক্তি থাকা মানে দে হবে। শেষ, মূল কথা তোমার বোঝা হয়ে গেল। আচ্ছা, আওয়ার ম্যান অ্যান্ড ম্যাটেরিয়ালস, আমাদের মানুষ এবং আমাদের বস্তুগুলো, বস্তু কি? আমাদের জিনিসপত্র আর কি, জিনিসপত্র, ওয়ার সেফ, এগুলো নিরাপদ ছিল। দেজ ওয়ার প্রোটেক্টেড বাই বাংলাদেশ আর্মি, এগুলোকে প্রোটেক্ট করেছে, রক্ষা করেছে বাংলাদেশ আর্মি। তাহলে দেখো এখানে কি আছে? এখানে মানুষ আছে, রাইট? এখানে হচ্ছে ব্যক্তি বোঝাচ্ছে, আবার এখানে কি বোঝাচ্ছে? বস্তু বোঝাচ্ছে। তাহলে ব্যক্তি এবং বস্তু, ব্যক্তি এবং বস্তু উভয়ের সমন্বয়কে কি আমরা শুধু দিস বলতে পারি? দিস কিন্তু শুধু বস্তুর ক্ষেত্রে বসে, তাহলে উত্তর কি? ভুল। উত্তর কি হবে? দে ওয়ার প্রোটেক্টেড। ব্যক্তি এবং বস্তু উভয়কে একত্রে কি বলে? দে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসিফ ইকবাল, আমাদের পাওয়ার প্লেতে টপ করছিল একটা স্টুডেন্ট। অনেকদিন পর আপনাকে সাথে দেখা করতে আসলাম ভাইয়া, আপনাকে অনেক মিস করি। ওকে, আমি 25, আসিফ ইকবাল তোমাকে আমি চিনি ভাইয়া, তোমার 25 ব্যাচ বলা লাগবে না, আমি তোমাকে চিনি। ইভেন আমি তোমার ভাইবা নিয়েছিলাম, যেটুকু আমার মনে পড়ে, তোমার ভাইবা নিয়েছি, অথবা তুমি পাওয়ার প্লেতে কোনো একটা প্রোগ্রামে টপ করেছো। হ্যাঁ আসিফ, তোমার কথা আমার মনে আছে, এবং তুমি সম্ভবত বেশ কিছুদিন আগেও আমাদের পাওয়ার প্লেতে তুমি টপ করেছো, এটার একটা ছবি তোমার প্রোফাইলে ছিল, আমি যদি ভুল করে না থাকি, দেখো মিলে কিনা। হ্যাঁ ওকে, আমি আসিফ তোমার কথা অনেক মনে পড়ে, এবং তোমাকে কিছুদিন দেখছি না, যেহেতু 26 ব্যাচে ক্লাস চলতেছে। সো আসিফ, ভালোভাবে পড়াশোনা করো, পাওয়ার প্লে ক্লাসগুলো ঠিকমতো করো। পাওয়ার প্লেতে তোমাদের 22টা লেকচার হয়ে গেছে ইতোমধ্যে, সো আর মনে হয় 4টা লেকচার হবে, 26টা লেকচার, তারপরে তো ক্লাস শেষ। সো ভালোভাবে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, অনেক অনেক দোয়া করি যেন তুমি সুন্দরভাবে তোমার এইচএসসিটা শেষ করতে পারো, এবং যেন অ্যাডমিশনে আমাদের সাথে তোমার দেখা হয়, এবং তোমার জন্য অ্যাডমিশন জার্নিটাকে আমরা স্মুথ করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি। ওকে, আচ্ছা, আমরা লাস্ট আমাদের টাইপে আজকে একটা সলভ করব। সেটা কি বলতো? কোনো বাক্যে যদি অ্যান্টিসিডেন্ট মানে নাউনটা না থাকে, তাহলে সেখানে আনক্লিয়ার, অ্যাম্বিগিউয়াস অথবা ফল্টি প্রোনাউন রেফারেন্স জনিত সমস্যা সৃষ্টি হয়। এ জাতীয় বাক্যে অর্থকে সুস্পষ্ট করার জন্য প্রদত্ত প্রোনাউনের পরিবর্তে নাউন বসাইতে হয়। একটু আগে বলেছিলাম,
তুমি যেই প্রোনাউনটা দিছো এটা দিয়ে ক্লিয়ার হইতেছে না, এটা দিয়ে দেওয়ার পরে মনে হচ্ছে যে কোথায় যেন একটা অস্পষ্ট রয়ে গেছে, তখন নাউন বসাইতে হবে। যেমন ধরো ভাই ব্যাপারটা ক্লিয়ার করি, উই কলড দ্য কাস্টমার কেয়ার সেন্টার বাট দে ডিড নট রেসপন্ড। তাহলে এখানে অ্যান্টিসিডেন্টটা কি বলতো ভাইয়ারা? আমরা কাকে কল দিয়েছিলাম? আমরা কল দিয়েছিলাম দেখো কতগুলো শব্দ, হ্যাঁ, কাস্টমার কেয়ার সেন্টার। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এখানে প্রোনাউনটা কি দিয়েছে? কাস্টমার কেয়ার সেন্টারের জন্য দিয়েছে কি দে দিয়েছে। এখন একজন ব্যক্তি তখন জানতে চাইবে যে ভাইয়া আপনি দে দিয়ে কি কাস্টমারকে বুঝাইছেন না সেন্টারকে বুঝাইছেন? দুইটা নাউন আছে দেখো এখানে, কাস্টমার কি একটা নাউন আবার সেন্টারও কি একটা নাউন। তাহলে আপনি কি সেন্টারকে দে বুঝাইছেন? সেন্টার তো বস্তু, তাকে তো দে বলা যায় না, আবার কাস্টমারকে তো দে বলা যায়, এটা ঝামেলা লেগে গেছে। এইসব ব্যাপারে আমরা কি করব, এইসব দে দিয়ে আসলে পুরো জিনিসটা ক্লিয়ার করা যায় না। তাহলে কাস্টমার কেয়ার সেন্টার মানে কি? অথরিটি না একটা, এটা একটা কর্তৃপক্ষ না, তাহলে কি হবে? কর্তৃপক্ষ হবে। তাহলে এই যে কি করতে হবে দেখো তো, যে সুস্পষ্ট করার জন্য প্রদত্ত প্রোনাউনের পরিবর্তে একটি নাউন ব্যবহৃত হয়, অর্থাৎ তুমি তখন অর্থের সাথে মিল রেখে, অর্থের সাথে সামঞ্জস্য রেখে একটা নাউন দিয়ে বাক্যটা শেষ করবা, অর্থ সামঞ্জস্য বজায় রেখে। তাহলে উই কলড দ্য কাস্টমার কেয়ার সার্ভিসেস বা সেন্টার, আমরা কাস্টমার কেয়ার সেন্টারে কল দিয়েছিলাম, বাট দে ডিড নট রেসপন্ড। অ্যান্ড কাস্টমার কেয়ারের মধ্যে তুমি দেই বলতে কতজন তোমাকে রেসপন্ড করে নাই, তাহলে এখানে কি হবে? অথরিটিস। তাহলে কর্তৃপক্ষ ডিড নট রেসপন্ড, তাহলে কি হবে? অথরিটিস। ওকে, কর্তৃপক্ষ কোনো রেসপন্ড করে নাই। এই যে অনেকে বলছে যে রাফসান বলছে ভাইয়া দুইটা মিলে একটা অর্গানাইজেশনকে বোঝাইছে, এই জন্যই আমরা অথরিটি বললাম, কর্তৃপক্ষ, বুঝছো? এই জন্যই আমি এটাকে আসলে ব্যক্তিও ধরতেছি না, বস্তুও ধরতেছি না, এটা একটা কর্তৃপক্ষ, এটা একটা প্রতিষ্ঠান, এটা একটা সংস্থা, সংগঠন। তাহলে এই সংগঠনকে আমি কি বলবো? অথরিটি বলে, এটা একেবারে স্পষ্ট হয়। ইট বললে বলবে ভাইয়া আপনি ইট কেন বললেন, ইট কি বস্তুর ক্ষেত্রে বসে? দে বললে বলবা যে ভাইয়া কাস্টমার কেয়ার সেন্টারে কল দিয়েছেন, সেন্টার কেন ব্যক্তি হিসেবে ধরবেন? প্রশ্ন আসে না যে আপনি সেন্টারে কল দিয়েছেন, সেন্টারকে কেন দে বলতেছেন, তাই না? আবার সেন্টারকে যদি ইট বলি তাহলে বলবা ভাই আপনি তো কাস্টমার কেয়ার সার্ভিসে মানুষের কাছে কল দিয়েছেন। দুইটাই সমস্যা। তাহলে আমরা এই দুইটা সমস্যার সমাধান করার জন্য কি করব? যেহেতু দুইটা প্রোনাউন ইউজ করলে ঝামেলা হবে, আমরা এখানে নাউন দিয়ে স্পষ্ট করে দিব, একেবারে ফকফকা করে দিব, কোনো প্রোনাউনের ঝামেলা নাই। তাহলে কি হবে? বাট অথরিটিস ডিড নট রেসপন্ড, কর্তৃপক্ষ উত্তর দেয় নাই। কর্তৃপক্ষ সেটাতে সে মেইলে দিতে পারে, সে আমাকে মেসেজ দিতে পারে, সে আমাকে কোনো ব্যক্তির সাথে কথা বলতে পারে। কর্তৃপক্ষ মানে পুরো প্রতিষ্ঠানকে বোঝাইছি, ঠিক আছে? রাফসান আরেকবার বলি, হ্যাঁ রাফসান বলছে ভাইয়া আমি বুঝি নাই, আমি আরেকবার ক্লিয়ার করি। দেখো যখন তুমি বলতেছো উই কলড দ্য কাস্টমার কেয়ার সেন্টার, ওকে, তাহলে দেখো কাস্টমার কেয়ার সেন্টারে আসলে কাস্টমার কেয়ার সেন্টারে কেয়ার করে কারা? মানুষ। কিন্তু এখানে বলা হয়েছে কার কথা? প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে না, একটা সেন্টার। দেখো কেয়ার করবে কারা? সেবা প্রদানকারী ব্যক্তিরা, সার্ভিস প্রোভাইডার মানুষ। আবার আমি কল দিছি কোথায়? আসলে সেন্টার একটা, তাহলে এটাকে বস্তু। তাহলে কেয়ারের কথা ভাবলে আসতেছে ব্যক্তি, আবার সেন্টার হয়ে যাচ্ছে বস্তু। তাহলে এখন দে দিয়ে কি কেয়ার প্রোভাইড করে যারা তাদের কথা বুঝাইছে, নাকি কর্তৃপক্ষ এখানে কোনো উত্তর দেয় সেটা বুঝাইছে? এই জায়গায় একটা অ্যাম্বিগিয়াস আনক্লিয়ার উত্তর হয়ে যায়। এই জন্য দে দিয়ে যেহেতু এটা যেহেতু সেন্টারকেও বুঝাইতে পারতেছে, যেহেতু কেয়ার যে করতেছে কেয়ার প্রোভাইডারদেরকে বুঝাইতে পারতেছে, তার মানে একটা দ্বৈত উত্তর হচ্ছে, দুই রকম উত্তর হচ্ছে। এই দুই রকম উত্তর দেওয়া যাবে না। তাই আমরা স্পষ্ট করে দিলাম আমরা কাস্টমার কেয়ার সার্ভিসে কল দিছি, অথরিটি কোনো রেসপন্ড করে নাই। অথরিটি ব্যক্তি হলে ব্যক্তি, মোবাইল হলে মোবাইল, ইমেল হলে ইমেল, টেলিগ্রাম হলে টেলিগ্রাম, মেসেঞ্জার হলে মেসেঞ্জার, ফোন হলে ফোন, যাই হোক অথরিটি বলে দিলাম, শেষ। ওকে, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমাদের মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের কনসেপ্ট। আমরা আগামীকাল হয়তো আর 4-5টা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, করে আমরা সরাসরি বোর্ড কোয়েশ্চেনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে বিগত বছরে এখান থেকে কেমন টাইপের প্রশ্ন আসছে এবং আমরা যা ক্লাসে পড়াইলাম সেই অনুযায়ী আমরা সলভ করতে পারতেছি কি না। ওকে, আজকের এইটুকু ক্লিয়ার সবার? বাচ্চারা আজকে যেটুকু পড়ালাম এটুকু কি পারা যাবে? তোমরা ক্লাসটা অবশ্যই রিভিশন দিবা, স্লাইডটা আরেকবার একটু দেখবা, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর খুব বেশি কঠিন জিনিস না এগুলো, সহজ সহজ জিনিসই। আর তোমাদের সাথে ভাইয়ার আগামীকালে আবার দেখা হবে।
আগামীকাল তোমাদের দেখা হবে হচ্ছে প্রোনাউন রেফারেন্সের সেকেন্ড এবং লাস্ট ক্লাসে। তারপরে আমরা ক্লাস নেব হচ্ছে আর্টিকেলের ক্লাস নেব। আর্টিকেলের ক্লাস একটা ক্লাসে হয়ে যাবে আশা করি। তারপরে চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস নিলে আমাদের মোটামুটি কোর্সটা একটা সুন্দরভাবে একটা ডেকোরেশন শেষ হবে। তারপরে তোমাদের সাথে প্যাসেজ যদি মাঝে মাঝে ভালো লাগে তোমার সাথে দেখা করবো, আসবো, সাক্ষাৎ দিব। 23টা প্যাসেজ গুড এনাফ এর মধ্যেই আসবে আমি বিশ্বাস করি, আমি আশা করি এবং আমি ভরসা দিচ্ছি। এবং তোমরা দেখো এসএসসিতে সাজেশন দিয়েছি, দেখছিলা এসএসসিতে মোটামুটি 90 থেকে 95% কমন পড়ছে প্রত্যেক বোর্ডে। এমন না যে ভাইয়া কুমিল্লা বোর্ডে পড়ে নাই, যশোর বোর্ডে পড়ে নাই, সব বোর্ডে আসছে। সো এইচএসসিতে তোমাদের 25-এর সিলেবাস সাজেশন দিয়ে দিয়েছি, 25 থেকে কমন পড়বে, 26-এ দিব, দেখবা 26-এরও কমন পড়বে এবং 26-এর তোমাদের কোর্স শেষ করেই আমি একটা সাজেশন তৈরি করবো, বুঝছো? ওকে, তাহলে আজকে এখানেই শেষ করতেছি। তোমরা প্রোনাউন রেফারেন্সের নোট করে জমা দিও ইংলিশ উইনার গ্রুপের মধ্যে। সবার সাথে দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যা 7টায়। হ্যাঁ, আর অল্প কয়টা ক্লাস বাকি আছে, 7টায় করে নাও। তারপর তোমার রেকর্ডে যখন ইচ্ছা তখন করে নাও, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা রেখে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।